তো প্রশ্নটা ফার্স্টে পড়ে নিচ্ছি। The city of Khulna's general fund had the following after closing trial balances at April 30, 2009. আচ্ছা, 2009 সালের এপ্রিলের 30 তারিখের আমাদের যে ট্রায়াল ব্যালেন্সগুলো আছে, সেটা মানে ক্লোজিং যে ট্রায়াল ব্যালেন্সগুলো, সেগুলো আমাদের এখানে দিয়ে দিছে অ্যাট দ্য এন্ড অফ ইটস ফিসকাল ইয়ার। আচ্ছা, ওর ফিসকাল ইয়ারে ও মানে ওর যে বছর 2009 সাল, এই 9 নাম্বার বছরে ক্লোজিং ডেটে ওর এই মানগুলো আর কি তোলা হয়েছে। ওকে, অল দ্য অ্যামাউন্টস আর গিভেন ইন মিলিয়ন টাকা। প্রত্যেকটা অ্যামাউন্ট এখানে আমাদের মিলিয়নে আছে। সো এখানে অ্যাকচুয়ালি যা আছে আমরা ওইটা দিয়েই কাজ করব। হ্যাঁ, কি কি আছে? ক্যাশ, ট্যাক্সেস রিসিভেবল, ডিলিনকুয়েন্ট, তারপরে হচ্ছে এস্টিমেটেড আনকালেক্টেবল ডিলিনকুয়েন্ট ট্যাক্সেস, তারপরে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল, এস্টিমেটেড আনকালেক্টেবল ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস, তারপরে ইনভেন্টরি অফ সাপ্লাইজ, ভাউচার্স পেয়েবল ডিউ টু গভর্নমেন্ট, তারপর রিজার্ভ ফর ইনভেন্টরি অফ সাপ্লাইজ, ফান্ড ব্যালেন্স, এগুলো আমাদের এখানে দিয়ে দিছে। ওকে, আমাদের নিচে গিয়ে বলতেছে ডিউরিং দ্য ফার্স্ট 6 মান্থ ইন ডেট October 31, 2009, 2009 অক্টোবরের 31 তারিখে আমাদের প্রথম 6 মাস শেষ হয়েছে। দ্য ফার্স্ট 6 মান্থ অফ ফিসকাল ইয়ার 2009, মানে আমাদের 2009 সালের এই যে ফিসকাল বছরটা, এই ফিসকাল বছরের প্রথম 6 মাস দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস ইন দ্য সামারি ফ্রম উইথ সাবসিডিয়ারি লেজার ডিটেল অপটিমেটেড অকার্ড। আমাদের এখানে কি বললো দেখেন, আমাদের ওরা বলতেছে 2009 সাল আমাদের জন্য ফিসকাল ইয়ার। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এটা মানে ওরা আমাদেরকে শুরুতেই বলে দিছে যে 2009 সাল আমাদের জন্য একটা কি ফিসকাল ইয়ার। ওকে, মানে আমাদের কি বলা যায়, এটাকে অর্থ বছর আমরা বলতে পারি। হ্যাঁ, ফিসকাল ইয়ার মানে কি অর্থ বছর। সো এখানে আমি লিখে দিচ্ছি, যেরকম কোথায় লিখবো, ধরেন এই জায়গায় আমি লিখে দিচ্ছি অর্থ বছর। ওকে, ফিসকাল ইয়ার অর্থ বছর। তো এখানে এই যে ফিসকাল ইয়ারটা আমরা বসাইলাম, এরপর আমাদের এখানে বলতেছে 2009-এর প্রথম 6 মাস শেষ হয় এই তারিখে। প্রথম 6 মাস যে শেষ হয়েছে, ওই 6 মাসের মধ্যে আমাদের নিচের এই লেনদেনগুলো হয়েছে ইন দ্য সামারি ফ্রম দ্য উইথ সাবসিডিয়ারি লেজার ডিটেল অপটিমেটেড, মানে অলিখিত রয়ে গেছে, বা যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের এখানে বলে দিছে। মানে এই যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো না এখানে আমাদের বলছে। আচ্ছা, কি কি বলতেছে দেখেন। দ্য বাজেট ফর ফিসকাল ইয়ার 2009, আমাদের 2009 সাল যে অর্থ বছরটা আছে এইটাতে প্রোভাইডেড দ্য জেনারেল ফান্ড এস্টিমেটেড রেভিনিউস। দেখেন, জেনারেল ফান্ড, আমাদের জেনারেল ফান্ড কি বক্সের মধ্যে আছে কিনা আমাদের একটু দেখতে হবে। জেনারেল ফান্ড, ওকে, দেখেন প্রথমে আমাদের এখানে যে মানগুলো বলছে সেগুলোকে আগে আমরা একটু হাইলাইট করি। প্রোভাইডেড ফর জেনারেল ফান্ড এস্টিমেটেড রেভিনিউস টোটালিং টাকা আছে আমাদের এখানে। এস্টিমেটেড রেভিনিউর যে টাকাটা সেটা ওরা আমাদেরকে টোটাল বলে দিছে, অ্যাপ্রোপ্রিয়েশন টোটালিং বলে দিছে। সো এই জাবেদাটা পড়ে, মানে লাইনটা পড়ে যায় না কে কতটুকু ধরতে পারছেন, বাট এইখান থেকে কিন্তু একটা জাবেদা আসতেছে যে আমি কোন জাবেদাটা দিব। দেখেন, এস্টিমেটেড রেভিনিউ এত টাকা, অ্যাপ্রোপ্রিয়েশন এত টাকা। সো এখানে অ্যাকচুয়ালি কি বলতেছে, প্রথম যে জাবেদাটা থাকে না, বাজেটের জন্য আমরা জাবেদা দিই, সেই জাবেদাটা। হ্যাঁ, এখানে ওরা আমাদেরকে এটাও বলছে, দেখেন দ্য বাজেট ফর, হ্যাঁ দ্য বাজেট ফর মানে আমাদের 2009 সালের যে বাজেটটা আছে সেই বাজেটের জন্য আমাদের যে টাকাগুলো বা যে জিনিসগুলো লাগবে সেগুলো আমাদের এখানে বলে দিচ্ছে। ওকে, এটা গেল একটা। তারপরে বলতেছে দ্য সিটি কাউন্সিল অথরাইজড এ টেম্পোরারি লোন, একটা অল্প সময়ের জন্য একটা টেম্পোরারি লোন ওরা নিছে ইন দ্য ফর্ম অফ এ 120 মানে 120 ডে ট্যাক্স অ্যান্টিসিপেশন নোট।
আচ্ছা, মানে 120 দিনের জন্য 3 লক্ষ টাকার একটা লোন নিছে আমাদের যে মেয়র ছিল বা শহরের যে কাউন্সিল ছিল, সেই কাউন্সিল 120 দিনের জন্য একটা কি নিছে, একটা মানে ঋণ নিছে, 20 দিনের জন্য একটা ঋণ নিছে। ওকে, দ্য লোন ওয়াজ অবটেইনড ফ্রম এ লোকাল ব্যাংক। আমাদের এই লোনটা নেওয়া হয়েছিল একটা লোকাল ব্যাংক থেকে অ্যাট এ ডিসকাউন্ট অফ 6% পার অ্যানাম। 6% সুদে আমাদের একটা কি নেওয়া হয়েছে, একটা লোকাল ব্যাংক থেকে একটা লোন নেওয়া হয়েছে। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এটা আমাদের গেল। তারপরে ওরা আমাদেরকে বলতেছে 3 নাম্বারে, দ্য প্রপার্টি ট্যাক্স লেভি ফর ফিসক্যাল ইয়ার 2010, আমাদের 2010 সালের জন্য যে ফিসক্যাল মানে ট্যাক্সটা আমরা পাওয়ার কথা, সেটাও ওয়াজ রেকর্ড করা হয়েছে। ওকে, নিট অ্যাসেট ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল প্রপার্টি ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 4 crore 30 lakhs অ্যান্ড দ্য ট্যাক্স ওয়াজ 7 per 100। আচ্ছা, এখানে আমাদের একটু কাজ আছে। সো এখানে কি বলতেছে অ্যাকচুয়ালি, এখানে ওরা বলতেছে 2010-এর জন্য আমাদের একটা ট্যাক্স মানে আমরা কত টাকা ট্যাক্স পাবো সেটা রেকর্ড করা হয়েছে। ওকে, নিট অ্যাসেট ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল মানে আমাদের নিট সম্পদটা ট্যাক্সেবল মানে করকৃত যে সম্পদটা আছে সেটা যদি আমরা একটু হিসাবটা করি, ওইটার পরিমাণ আসতেছে আমাদের 4,30,00,000 টাকা। ওকে, এবং অ্যান্ড দ্য ট্যাক্স ওয়াজ 7 per 100, এবং আমাদের ট্যাক্সটা কি ছিল, প্রতি 100-এ মানে 7 per 100, প্রতি 100-এ 7 করে মানে 60 টাকা করে আমাদের কর দিতে হবে প্রতি 100-এ। যেরকম ধরেন আমি 1000, আমি যদি ব্যাপারটাকে একটু বুঝাই লাইনটাকে, যেরকম আমাদের ধরেন 1000 টাকা আছে, 1000 টাকার মধ্যে কয়টা 100 আছে, 10টা, রাইট? 10টা 100 আছে, 100 এরকম 10টা 100 আছে, প্রত্যেকটা 100-র জন্য 60 টাকা করে, প্রতিটা 100-র জন্য কত, 7 টাকা করে। এইটা ওরা আমাদের এখান থেকে কি বলছে, ব্যাপারটা বুঝতে পারছে? ওকে, সো এখানে আমাদের বললো দ্য ইয়ার ওয়াজ টাকা 4,30,00,000 টাকা আছে, দ্য ট্যাক্স ওয়াজ 7 per 100, প্রতি শততে 7 টাকা করে কর। হ্যাঁ, কেউ কিছু বলবো? আচ্ছা, ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট, এটা মনে করা যাচ্ছে যে দ্যাট 4% অফ দ্য লেভি উড বি আনকালেক্টেবল। আমাদের এই যে আমাদের করটা ছিল না, এই করের 4% আমাদের কী থাকবে, আনকালেক্টেবল থেকে যাবে। ওকে, ক্লাসিফাই দিস লেভি অ্যাজ কারেন্ট, মানে চলতি হিসাবের বর্ণনা দিয়ে তুমি আমাদের এই যে ইনফরমেশনগুলো আমরা পড়লাম এটার হিসাবটা তুমি দিয়ে দেখাও। আচ্ছা, গেল, এটা গেল। পারচেজ অর্ডার ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 10,27,000 ওয়ার ইস্যুড টু ব্যান্ডর্স অ্যান্ড আদার্স। আচ্ছা, আমাদের ব্যান্ডর্স এবং আদার্সের জায়গায় আমাদের 10,27,000 টাকা কি করতে হবে, পারচেজ অর্ডার আছে, সেটা আমাদের দেখতে হবে। ওকে, তারপরে বলতেছে টাকা 10,34,000 অফ কারেন্ট ট্যাক্সেস, আমাদের 10,34,000 টাকা আছে চলতি কর। ওকে, টাকা 3,40,000 অফ ডিলিনকুইন্ট ট্যাক্সেস, আমাদের ডিলিনকুইন্ট ট্যাক্সেস আছে 3,40,000 টাকা। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবো, আমাদের 2 ধরনের ট্যাক্স আছে, কারেন্ট ট্যাক্সেস একটা, আর একটা হচ্ছে ডিলিনকুইন্ট ট্যাক্সেস। হ্যাঁ, সো এখানে কোনটার মানে কি দেখেন, কারেন্ট ট্যাক্সেস মানে হচ্ছে চলতি কর আছে, মানে চলতি বছরের জন্য চলতি কর আছে আমাদের 10,34,000 টাকা। ডিলিনকুইন্ট ট্যাক্সেস মানে হচ্ছে বকেয়া কর, বকেয়া কর আছে 3,40,000 টাকা। ওকে, অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস অফ টাকা 13,240 ওয়ার কালেক্টেড, আমাদের সুদ এবং পেনাল্টির জন্য আমাদের 13,240 টাকা আছে, যেটা আমাদের কালেক্ট করতে হবে। বিকজ অফ ট্যাক্স পেয়ার্স ডিলিনকুইন্সিস ইন পেমেন্ট অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অফ ট্যাক্সেস, আমাদের প্রথম যে কিস্তির পরিমাণ মানে করের যে কিস্তিটা ছিল প্রথম ট্যাক্স পেয়ার্স। হ্যাঁ, সো এখানে অ্যাডিশনাল পেনাল্টিস অফ টাকা 15,320 ওয়ার লিভিট, মানে আমাদের বললো ট্যাক্স পেয়ার্স ডিলিনকুইসিস ইন পেমেন্ট অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অফ ট্যাক্সেস, মানে
করের প্রথম যে কিস্তিটা ছিল সেটার মধ্যে আমাদের যে পেনাল্টিটা দিতে হয়েছে সেটার পরিমাণ ছিল কত, এত টাকা। হ্যাঁ, অঙ্কটা দেখেন অনেক ঘেজানো, অনেক ধরনের অনেক তথ্য দেওয়া আছে, আমাদের একটু বুঝে করতে হবে। আমি এখন বেশি একটা আলোচনা করতেছি না, কারণ অঙ্কের মধ্যে গিয়ে আমি ব্যাপারটা ক্লিয়ার করব। হ্যাঁ, ওকে। তারপরে বলতেছে টোটাল পেরোল ডিউরিং দ্য ফার্স্ট 6 মান্থ, প্রথম 6 মাসে আমাদের প্রথম যে পেরোল বা কিস্তিটা ছিল সেটার পরিমাণ ছিল এত টাকা। অফ দ্যাট অ্যামাউন্ট 50,000 ওয়াজ উইথহেল্ড, আমাদের 50,000 টাকা উইথহেল্ড আছে। এমপ্লয়িজ ট্যাক্স লাইবিলিটি অ্যান্ড দ্য ব্যালেন্স ওয়াজ পেইড ইন ক্যাশ, আমাদের ব্যালেন্সটা নগদে দেওয়া হয়েছে। হ্যাঁ, দ্য এমপ্লয়ার্স ট্যাক্স লাইবিলিটি অ্যামাউন্টেড টু টাকা 1 লাখ, আমাদের ট্যাক্স লাইবিলিটির পরিমাণ কত ছিল, 1 লক্ষ টাকা। ওকে, সো এরপরে আমাদের আরও ইনফরমেশন আছে, এই যে এখানে দেখেন, মানে টোটাল 11-12টা আমাদের ইনফরমেশন। হ্যাঁ, যাই হোক পড়ি। রেভিনিউজ ফ্রম সোর্সেস আদার দ্যান ট্যাক্সেস, মানে ট্যাক্সের থেকে আমাদের রেভিনিউ যেটা হয়েছে সেটা কালেকশন ইন দ্য অ্যামাউন্ট অফ, মানে ট্যাক্সের থেকে যে রেভিনিউটা আমাদের হয়েছে সেটা আমাদের 3,40,000 টাকা একটা রেভিনিউ, মানে কালেকশন আমরা করছি, সেটা আমাদেরকে বলতেছে। ওকে, তারপরে মানে অন্যান্য, মানে ব্যাপারটা এখানে এটা বুঝাইছে যে করের থেকে যে আয়টা হওয়ার কথা তার থেকে আমরা অন্যান্য সোর্সের মাধ্যমে যে আয়টা হবে সেইটা আমরা করছি 3,40,000 টাকা। ওকে, অ্যামাউন্ট ডিউ টু গভর্নমেন্ট অ্যাজ অফ এপ্রিল 30, আমাদের এপ্রিলের 30 তারিখে সরকারি যে মানে অ্যামাউন্টটা বা পরিমাণটা আছে সেটা। অ্যান্ড অ্যামাউন্ট ডিউ টু উইথ হোল্ডিং ট্যাক্সেস, আমাদের উইথ হোল্ডিং ট্যাক্সেস যেটা আছে সেটা ডিউরিং দ্য ফার্স্ট 6 মান্থস অফ ফিসক্যাল ইয়ার 2009 ওয়ার ভাউচার্ড, আমাদের 2009 সালের প্রথম 6 মাসে আমাদের যে মানগুলো ছিল সেগুলো আমাদের এখানে বলছে। ওকে, ওয়ার ভাউচার্ড এটা আমাদের বলছে। ওকে, তারপরে 10 নম্বরে বলতেছে পারচেজড অর্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টস ইনকাম বার্ড ইন দ্য অ্যামাউন্ট অফ, আচ্ছা এখানে আমাদের এই কথাটাকে একটু মার্ক করি আমরা, এখানে তারিখের ব্যাপার আছে একটা। তারপরে বলতেছে ইনকাম ব্রান্ড ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 8,90,800 আর ফিল্ড অ্যাট নেট কস্ট অফ টাকা 8,94,900 হুইচ ওয়ার ভাউচার্ড, মানে আমাদের ভাউচার করা হয়েছে। হ্যাঁ, নিট কস্ট এত টাকার, কন্ট্রাক্টের জন্য এত টাকা ভাউচার করা হয়েছে, এটাকে বলতেছে। ওকে, এরপরে টাকা 10,99,060 ক্যাশ ওয়াজ পেইড অন ভাউচার, আমাদের ভাউচার পেয়াবলের জন্য আমরা 10,99,060 টাকা পে করছি। অ্যান্ড ক্রেডিট পারচেজেস ডিসকাউন্ট আর্নেড ওয়াজ টাকা এত, এবং ক্রেডিট পারচেজের থেকে যে ডিসকাউন্ট আয় হয়েছে আমাদের সেটার পরিমাণ আছে এত টাকা। ট্যাক্স অ্যান্টিসিপেশন অফ টাকা 3 লাখ ওয়াজ রিপেইড। ওকে, এখন কি কি করতে বলতেছে, আমাদের বলতেছে রেকর্ড ইন জার্নাল, জেনারেল জার্নাল ফ্রম দ্য ইফেক্টস অন দ্য জেনারেল ফান্ড, আমাদের সাধারণ যে তহবিলগুলো আছে সেখান থেকে আমাদের সাধারণ জাবেদা দাখিলা দাও অফ দ্য ট্রানজ্যাকশন ফর দ্য ফার্স্ট 6 মান্থস ইন্ডেড অক্টোবর 31, মানে অক্টোবরের 31 তারিখে আমাদের যে মানে লেনদেনগুলো হয়েছে ওই তারিখে আমাদের 6 মাসের যে শেষ হয়ে যাওয়ার যে জাবেদাটা সেটা তুমি আমাদের দিয়ে দেখাও, 6 মাসের জাবেদা চাইছে। ওকে, প্রিপেয়ার এ সিটি অফ খুলনাস জেনারেল ফান্ড ইন্টারিম ব্যালেন্স শিট। ওকে, অ্যাজ অফ অক্টোবর 31, 2019। ওকে, আমাদের একটা ব্যালেন্স শিট ওরা তৈরি করতে বলছে, ঠিক আছে। ওকে, তো প্রথমে আমরা জাবেদার কাজটা করব। সো জার্নালটা শুরু করে দিচ্ছি। সো এখানে আমি লিখে নিলাম এ নাম্বার জার্নাল। আচ্ছা দেখেন, সো প্রথমে আমরা এখানে জাবেদার বক্সটা কেটে নিলাম। এবার সিরিয়ালি যদি জাবেদাগুলো আমি একটু বলি, প্রথম থেকে শুরু করতেছি। হ্যাঁ,
ওকে, প্রথম থেকে শুরু করতেছি, একদম শুরুতে চলে যাব। তো এখানে আমাদের শুরুতে আমাদের জাবেদাগুলো দিতে হয় হচ্ছে এই যে নাম্বারগুলোর উপর ডিপেন্ড করি আমরা এই এক একটা রিকোয়ারমেন্ট নিয়ে বা এক একটা অ্যাডিশনাল দিয়েই আমরা জাবেদাগুলো দিব। হ্যাঁ, জাস্ট কোনো প্রয়োজনে যদি আমাদের উপরের বক্সের মানগুলোর প্রয়োজন হয় তখন আমরা ওইখান থেকে মানগুলোকে নিব, আদারওয়াইজ নেওয়ার দরকার নাই। ঠিক আছে, যেরকম 1 নাম্বারটা এস্টিমেটেড রেভিনিউ বলে দিছে, অ্যাপ্রোপ্রিয়েশন বলে দিছে। ওকে, নর্মাল যে জাবেদাটা হয় সেটা যদি আমরা দিতে চাই 1 নাম্বারে কি এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট এবং ফান্ড ব্যালেন্সেস ছিল ক্রেডিট। ওকে, এস্টিমেটেড রেভিনিউর মানটা কত ছিল ওরা আমাদেরকে বলে দিছিল 31,70,000 টাকা। ওকে, এটা বসাই দিলাম। অ্যাপ্রোপ্রিয়েশন ওরা আমাদেরকে বলছিল 31 লক্ষ টাকা। ওকে, ফান্ড ব্যালেন্সেস কি হবে, এই দুইটা মাইনাস করে যে মানটা পাবো তার মানে 70,000 টাকা। এই ব্যাস হয়ে গেল আমাদের প্রথম যে জাবেদাটা ছিল 1 নাম্বার, সেই জাবেদাটা। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা শেষ। ওকে, ক্লোজ। 2 নম্বরে গিয়ে বলতেছে যে আমাদের একটা ট্যাক্স পাওয়ার মানে ট্যাক্স না, টেম্পোরারি লোন, আমরা একটা লোন নিচ্ছি 3 লক্ষ, মানে আমরা এখন কি খুলনা সিটি শহরের কাউন্সিল। হ্যাঁ, এবং আমরা একটা লোন নিচ্ছিলাম 120 দিনের জন্য, একটা লোন নিচ্ছিলাম লোকাল ব্যাংক থেকে, যেটা সুদের পরিমাণ ছিল কত 6%। আচ্ছা, এটা কি বলছিল, লোকাল ব্যাংক অ্যাট এ ডিসকাউন্ট। আচ্ছা, এটা ডিসকাউন্টের কথা বলছে, 6% একটা ডিসকাউন্টে, আমরা 6% একটা ডিসকাউন্টে 120 দিনের জন্য 3 লক্ষ টাকার একটা লোন আমরা কি করছি, নিছি। ঠিক আছে, বুঝেন, 6% ডিসকাউন্টে 120 দিনের জন্য একটা লোন নেওয়া হয়েছে। সো লোনটা আমাদের জন্য কি একটা দায়, লোনটা যেহেতু আমাদের জন্য একটা দায়, সো আমরা এখানে বলতে পারি যে পুরো প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, দেখেন, সিটি কাউন্সিল অথরাইজড টেম্পোরারি লোন অফ টাকা 3 লাখ ইন দ্য ফর্ম অফ দেখেন এই যে এখানে বলছে 120 দিনের জন্য একটা লোন এবং ট্যাক্স অ্যান্টিসিপেশন নোট। এই লোনটার নাম কি? আমি নগদ টাকা নিছিলাম লোনের না, আমি হচ্ছে একটা নোটের মাধ্যমে লোনটা নিছিলাম, একটা নোটের মাধ্যমে, ট্যাক্স অ্যান্টিসিপেশন নোট। তার মানে আমরা এখানে বলবো যেহেতু ক্রেডিট মানে দায় বাড়তেছে, সো আমি আগে দায়টাকে যদি বাড়াই, ট্যাক্স অ্যান্টিসিপেটিং নোটস পেয়েবল। হ্যাঁ, কত 3 লক্ষ টাকার একটা লোন আমি নিছি। ওকে, 3 লক্ষ টাকার লোন আমি নিছি। আচ্ছা, এই 3 লক্ষ টাকার লোনটা যে আমি নিলাম, কিভাবে নিলাম? নোটের মাধ্যমে নিলাম, ঠিক আছে, বাট নিলামটা কিভাবে? নগদ টাকা দিয়ে নিলাম নাকি নোটটাই আমি নিলাম? এইটা বুঝার আছে। দেখেন, যেহেতু বলছে লোন নিলাম, একটা ঋণ নিছি অ্যান্টিসিপেশন নোটসের মাধ্যমে, তার মানে নোটটা দিছি, লোনটা নিছি, তার মানে কি টাকাটা নিছি ক্যাশ। ডেবিট কত 3 লক্ষ টাকা না, এখানে আবার একটা কাহিনী আছে। কি কাহিনী? ওই যে আমাদেরকে বলছিল না 6% ডিসকাউন্টে 120 দিনের জন্য, 6% ডিসকাউন্টে 120 দিনের জন্য। সো এইবার আমরা কি করব, এইটার কাজটা করব। কি করব? এখানে আমরা লিখব এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার। এখানে এই যে 3 লাখ টাকা ছিল, এই 3 লাখ টাকার ওপর 6% ডিভেঞ্চার আমরা নিছি, এবং এটাকে যেহেতু ফিসক্যাল ইয়ার মানে পুরো অর্থ বছরের কথাই বলছে, সো 360 দিয়ে ভাগ করব এবং 120 দিয়ে কি করব, গুণ করব, কারণ ওই যে 120 দিনের জন্য নিছিলাম লোনটা। সো 3 লক্ষর ওপর যদি আমরা 6% করি, এই যে উত্তরটা আসলো, এটাকে আমরা 360 দিয়ে ভাগ 120 দিয়ে গুণ, আমাদের চলে আসতেছে 6,000 টাকা। এইবার দেখেন, তাহলে এখানে কি 3 লক্ষ হবে? না, কত হবে বলেন তো? এইবার আমরা এখানে বসাবো যে 3 লক্ষ টাকার একটা নোট দিছি, মানে এটার বিনিময়ে আমি ঋণ নিচ্ছি আর কি, সো এটা পেয়েবল,
নোটস পেয়াবল, সো দায় বাড়লো, দায়টাকে বাড়ায় দিলাম। তাহলে এই 3 লক্ষ টাকার মধ্যে 6,000 টাকা আমার ডিসকাউন্ট হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে। তাহলে এই ব্যয়টা বাদ, 3 লক্ষ টাকার মধ্যে আমার 6,000 টাকা ব্যয় হয়ে গেছে, ব্যয়টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে 3 লক্ষ থেকে যদি 6,000 চলে যায়, আমার হাতে ক্যাশ পাইলাম কত? আমি 2,94,000 টাকা ক্যাশ আমি পেলাম। বিষয়টা কি আমি বুঝাইতে পারলাম কি না? এই জায়গার হিসাবটা আমাকে একটু জানাবেন, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে একটু জানান। আমি কিন্তু পরে যাচ্ছি। আচ্ছা, এরপরে 2 নাম্বারটার পরে 2 নাম্বারটা হয়ে গেল। 3 নম্বরে বলতেছে দ্য প্রপার্টি ট্যাক্স লেভি ফর ফিসক্যাল ইয়ার 2010 ওয়াজ রেকর্ডেড। আচ্ছা, 2010 সালের জন্য আমাদের একটা ট্যাক্সের মান কি করা হয়েছে, আমাদের রেকর্ড করা হয়েছে। আচ্ছা, নিট অ্যাসেট ভ্যালুয়েশন অফ ট্যাক্সেবল প্রপার্টি, আমাদের ট্যাক্সেবল সম্পদের ওপর নিট যে অ্যাসেট মানে সম্পদ আছে সেইটার গণনা করা হয়েছে কত? 4,30,00,000 টাকা। 4,30,00,000 টাকা। তার মানে কি বলেন তো? এই 4,30,00,000 টাকা আমরা ট্যাক্স হিসেবে পাবো। ওকে, অ্যান্ড দ্য ট্যাক্স, এই ট্যাক্সটা ওয়াজ 7/100, মানে এই যে আমাদের নিট সম্পদের ক্যালকুলেশনটা আমরা করছি, এই নিট সম্পদের ওপর প্রতি 100 টাকার জন্য আমি 60 টাকা করে পাবো, কর পাবো। প্রতি 100 টাকার জন্য 60 টাকা করে আমি কি পাবো? কর পাবো। ব্যাপারটা বুঝেন, কর পাবো। এরকম যে সম্পদ আছে সেখানে আমি যখন হিসাব করলাম, আমি দেখতে পেলাম আমার টোটাল নিট সম্পদ কত? 4,30,00,000 টাকা। এই 4,30,00,000 মধ্যে যতগুলো 100 আছে, প্রত্যেকটা 100-র জন্য আমি কি 60 টাকা করে কর পাবো। এইটা ওরা আমাদের এখানে বলছে। আচ্ছা, সো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে। এরপরে বলতেছে ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট 4% অফ দ্য লেভি উড বি আনকালেক্টেবল। 4% আবার কি? আনকালেক্টেবলও রয়ে গেছে, মানে 4% আমরা কালেক্ট করতে পারি নি। তাহলে জাবেদাটা কিভাবে দিব? 3 নম্বরে আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে যতটুকু রিসিভ করছি, মানে ট্যাক্স মানে রিসিভ করবো আর কি, রিসিভেবল কারেন্ট, বর্তমানে আমি কতটুকু রিসিভ করছি সেটার হিসাবটা করব। এবং এটার হিসাবটা যদি আমি দেখাতে চাই, দেখেন ওই যে 4,30,00,000 টাকা ছিল না, এইটার মধ্যে কয়টা 100 আছে সেটা আমি বের করব। সরি, এই 4,30,00,000 টাকার মধ্যে কয়টা 100 আছে সেইটা বের করার জন্য আমি কি করলাম? 100 দিয়ে এটাকে ভাগ করলাম। ওকে, এই যে 100 দিয়ে এটাকে আমি ভাগ করলাম, এইবার এটাকে আমি গুণ দিয়ে দিব। যে এতগুলো 100 আমাদের কাছে, মনে করেন 43,100 আমার কাছে আছে। এবার ওইটাকে প্রতি 100-র জন্য 7 দিয়ে গুণ, সো 7 দিয়ে গুণ করে দিলাম। সো আমাদের এখানে মানটা চলে আসবে 30,10,000 টাকা। এটা পেলাম যে কি পরিমাণ কর আমি পাবো। ওকে, এবার এটার মধ্যে আবার কিছুটা আনকালেক্টেবল ছিল, সো আমরা লিখবো জি, আমি যদি এর উপর ডাইরেক্ট 7% কাটি তাহলে তো হয় যেরকম ও মানে 4,30,00,000 এটার উপর 7% জি আপু করলে হবে। বাট ওইটা কিন্তু আমাদের পুরো ক্যালকুলেশনটা, মানে এই জায়গায় আমাদের যে প্রশ্নটাতে বলছে না, প্রশ্নটার মধ্যে যে কথাটা আমাদের বলছে সেটা কিন্তু হবে না। আর এখানে দেখেন আমাদের 7%ও কিন্তু উল্লেখ নাই। হ্যাঁ, আপনি চাইলে ওইভাবে করতে পারেন, সমস্যা নেই, ওটা কাটবে না। বাট এইভাবে দিলে যেরকম পুরো সেন্টেন্সটাতে যেটা বলছে আমি ওইটাই আর কি করে দেখালাম। ঠিক আছে, পার 100 বলছে, সো আমি 100 নিয়ে কাজটা করে দেখালাম। এটা আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন। যেরকম আমি যদি লিখে দিতে পারি এরকম যে ধরেন আমি অবলিক দিয়ে লিখে দিচ্ছি এখানে সাইডে, এখানে লিখে দিতে পারি যে বা দিয়ে এইটার ওপর সরাসরি 7%। এইটা দিলে আবার অনেকে আমাকে বলবে যে আপু 7%টা কোথা থেকে পাইলেন?
ব্যাপারটা বুঝছেন? সো ওই কারণে আমি এই কথাটাও বলি না আর এটা দেখাইলামও না। হ্যাঁ, তো 7%টা কোথা থেকে পাইলাম সেটা আমি একটু বলে দিচ্ছি যে মানে এখানে যেহেতু আমাদের প্রতি 100-র জন্য 7 করে দিতে বলছে, 100 মানে কি পার্সেন্টেজ, সো 7-এর জন্য 7, তার মানে 7%। সো এইভাবে আমরা 7% ধরে এইটা বানাইতে পারি, ঠিক আছে? এভাবেও আমরা কাজটা করতে পারি। ওকে, সো এটা গেল আমাদের একটা কাজ। আচ্ছা, এরপরে এখানে আমাদের আনকালেক্টেবল বলছিল, সো আমরা লিখবো ইস্টিমেটেড আনকালেক্টেবল। ওকে, লিখে দিচ্ছি ইস্টিমেটেড আনকালেক্টেবল। এইখানে আমরা কাজটা কিভাবে করব? আমাদের বলছিল যে 4% আমাদের কি হবে? আনকালেক্টেবল হবে। সো আমরা 30,10,000 এইটার যদি 4% আমরা করি, হ্যাঁ, দেখি কত আসে, ইন্টু 4% আমাদের আস্তে আস্তে 1,20,400 টাকা। ওকে, এরপরে আছে ট্যাক্স রেভিনিউ। ওকে, ট্যাক্স রেভিনিউ আছে আমাদের, দেখেন জাস্ট এই দুইটা থেকে এই দুটাকে মাইনাস করব। সো 30,10,000 টাকা, এখান থেকে এটাকে মাইনাস করবো, আমাদের চলে আসতেছে 28,89,600 টাকা। ব্যাস হয়ে গেল আমাদের 3 নাম্বার যে রিকোয়ারমেন্ট বা 3 নাম্বার যে অ্যাডিশনালটা ছিল সেটা শেষ। আচ্ছা, এবং এখানে দেখেন আমি এই যে কারেন্ট কথাটা কেন লিখছিলাম বা কারেন্ট কথাটা কি সবসময় হবে কিনা এটার জন্য ওরা আমাদেরকে এখানে প্রশ্নে বলছিল ক্লাসিফাই দিস লেভি অ্যাজ কারেন্ট। এই লেভিটাকে চলতি হিসাব মানে চলতি বছরের হিসাবে দেখাও। এটা কিন্তু 2010-এর জন্য ওরা এভাবে হিসাব দেখাইছে, বাট এটা 2010 না, তুমি চলতি বছর মানে 2009-এর শেষ তারিখে হিসাবটা তুমি চলতি বছরের হিসাব হিসেবে দেখাও। তো আমি চলতি বছরের হিসাব হিসাবে দেখায় দিলাম। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, গেল 3 নাম্বার। 4 নাম্বারে গিয়ে বলতেছে আমরা 10,27,000 টাকার একটা অর্ডার মানে পারচেজ অর্ডার আমরা করছি, ঠিক আছে? তো অর্ডার পারচেজ অর্ডারের জন্য জাবেদাটা যেন কিরকম হয় যে ইনকাম ব্রাঞ্চ। আচ্ছা, সো এখানে হবে না, আমাদের জাবেদার ঘর কেটে নিতে হবে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা আচ্ছা, দেখেন, সো এরপরে আমি জাবেদার বক্সটা কেটে নিছি। পরেরটা হচ্ছে আমাদের এটা কত নাম্বার? লাস্ট 3 নাম্বার গেল, সো এটা 4 নাম্বার। ওকে, 4 নাম্বার ওরা আমাদেরকে বলছিল যে আমাদের একটা পারচেজ অর্ডার আছে। হ্যাঁ, সো এবার এটার জন্য যদি আমরা লিখি ইনকাম ব্রাঞ্চেস ডেবিট 10,27,000 ওরা বলছিল, আমি ডিরেক্ট ওইটাই বসায় দিব, মানে বর্তমানে ও জাস্ট পারচেজ অর্ডার হয়েছে সেইটাই আমি কি করব? পারচেজ অর্ডারের জন্য যে জাবেদাটা আমি সেটাই দিব। সো ইনকাম ব্রাঞ্চেস ডেবিট এবং হচ্ছে রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ কে ক্রেডিট 10,27,000 টাকা, ঠিক আছে? এটা গেল আমাদের 4 নাম্বার যে জাবেদাটা ছিল সেটা। ওকে, 4 নাম্বারটা হয়ে গেল। নর্মালি জাস্ট পারচেজ অর্ডারের জন্য জাবেদা দিয়ে দিলাম। ওকে, 5-এ গিয়ে বলতেছে যে চলতি কর আছে 10,34,000 টাকা। বুঝেন, চলতি কর, হ্যাঁ, তার মানে বর্তমানে আমাদের করের টাকা আছে, এটা আমরা পাবো বা পাইছি, হ্যাঁ, এবং বকেয়া কর আছে এত টাকা। তার মানে বর্তমানে এটা তাহলে এখানে অ্যাকচুয়ালি কি বুঝাইলো? এই যে কারেন্ট ট্যাক্সেস, এটা কি পাইছি নাকি পাই নাই, কি বুঝাইলো? যেহেতু এখানে বলতেছে বকেয়া কর আছে এত টাকা আর চলতি কর এত টাকা, তার মানে কি? মানে হচ্ছে বর্তমানে আমি এই টাকাটা পেয়ে গেছি অলরেডি আর এইটা এখনো বকেয়া আছে।
এবং ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি হিসেবে আমাদের আরও এই টাকাটাও কি আছে, বকে আছে। এইটা ওরা আমাদেরকে এখানে বলল। এবং বলতেছে কালেক্টেড, ওয়ার কালেক্টেড, এই তিনটা জিনিস আমাদের কালেক্ট হয়েছে, মানে এইটা কালেক্ট হয়েছে, এইটা বকে আছে, এবং এটা কালেক্ট এটাও কালেক্ট হয়েছে। হ্যাঁ, ওকে। Because of taxpayers' delinquents in payments of the first installments of taxes, কিস্তির প্রথম ট্যাক্সের মানে করের প্রথম কিস্তিতে বকেয়া করের পরিমাণ থাকায় অ্যাডিশনাল পেনাল্টি মানে অতিরিক্ত জরিমানা যোগ হয়েছে আরও এত টাকা। ব্যাপারটা বুঝলাম? মানে বলতেছে যে আমাদের যে করটা আমাদের দিতে হইতো, সেই করের যে প্রথম কিস্তিটা সেটা বকেয়া ছিল, মানে আমরা দেরি করে ফেলছি দিতে। সো এই যে দেরিটা করছি না, এই দেরির জন্য আমাদের কি করা হয়েছে, একটা জরিমানা ধরা হয়েছে। এবং এই জরিমানায় আমাদের ট্যাক্স আগে যেটা মানে পেনাল্টি মানে জরিমানার পরিমাণ ছিল এইটা, এই পেনাল্টিটা এখন কি হয়ে গেছে, এত টাকা হয়ে গেছে। এইটা ওরা আমাদেরকে কি বলল, ঠিক আছে? ওকে। সো এইবার আমরা যেভাবে কাজটা করব খেয়াল করেন। সো এইটা কত, 5 নাম্বার। সো 5-এর জন্য আমাদের এখানে 2টা জাবেদা দিতে হবে। আগে আমি 5-এর প্রথম জাবেদাটা দিচ্ছি, 5A বলতে পারি। ওকে, এখানে আমাদের প্রথমে হচ্ছে ট্যাক্স কত পাইছিলাম, তো আমি এখানে যেহেতু ট্যাক্স পেয়ে গেছি, তাহলে দেখেন পাবো দেনাদার, হ্যাঁ, সেটা আমরা ডেবিট করতাম, যে পাবো, পাই নাই এখনো, পাবো, ডেবিট। ওকে, সো এখন যখন আমরা পেয়ে গেছি তখন আমরা কি করব, এটাকে ক্রেডিটে বসাবো। সো ক্রেডিটে বসাই দিতেছি ট্যাক্স রিসিভেবল। আমাদের মনে হয় 10 লক্ষ কত যেন ছিল, 10,34,000, তারপরটা হচ্ছে 3,40,000। ওকে, এই 10,34,000 টাকা পাওয়ার কথা ছিল, যেটা অলরেডি পেয়ে গেছি। তারপরে আমাদেরকে বলতেছে ট্যাক্স বকেয়া ছিল আর কি। সো ট্যাক্স রিসিভেবল ডেলিকুয়েন্ট আমাদের আছে 3,40,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইন্টারেস্ট অ্যান্ড পেয়েবল, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি রিসিভেবল আমাদের এখানে আসছে হলো 13,000 কত যেন ছিল, 13,240 টাকা। ওকে, তো বসাই দিলাম 13,240 টাকা। এখানে আমি লিখে দিব 13,240 টাকা। ওকে, বসাই দিলাম। সো এই যে মানটা বসালাম, এবার এই তিনোটাই আমরা পাইছি। সো এই তিনোটাকে যোগ করে আমরা যেহেতু পাইছি, আমাদের ক্যাশ বেড়ে গেল। সো ক্যাশটাকে আমরা বাড়াই দিব এই তিনোটাকে যোগ করে, এই তিনোটাকে প্লাস করে আমরা এখানে বসাবো কত, 13,87,200 টাকা। 13,87,000 সরি 240 টাকা হবে, 240 টাকা, 13,87,240 টাকা। এটা হইলো এ নাম্বার, 1 নাম্বার। এবার এই কথাটা জি আপু, এখানে যেটা বকেয়া কর ছিল ওটা তো আমরা এখনো পাইনি। তাহলে যে আপনি বললেন এই তিনটে আমরা পেয়ে গেছি, যার জন্য ক্যাশ বেড়ে গেল। আচ্ছা, দেখেন, এইটা হচ্ছে পাইছি, এটা পাইছি, হ্যাঁ, আর এটা পাবো, মানে বকেয়া যেটা সেটা তো এখনো পাই নাই, সো পাবো। তো যেহেতু পাবো, এবং এখানে ওরা আমাদেরকে কি বলছে দেখেন, এই মানে ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করি, কথাটা মনে হয় ক্লিয়ার করতে পারি নাই, আমি আবার একটু বলতেছি, লাইনটা দাঁড়ান, একটু মানে আসলে আমি কথাটা ক্লিয়ার করতে পারি নাই, আমি আবার বলতেছি, খেয়াল করেন। 10,34,000 অফ কারেন্ট ট্যাক্স। আচ্ছা, মানে 2009 সালের হিসাব করতেছি না আপু, 2009 সালের হিসাব করতেছি। 2009-এর মানে 2009-এরই যে টাকাটা আছে, করটা আছে, সেটা ছিল 10,34,000 টাকা, 2009 সালেরই, হ্যাঁ। আর 3,40,000 টাকা ছিল বকেয়া কর, ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস ছিল এত, ওয়ার কালেক্টেড মানে তিনোটাই আমি কালেক্ট করছি। ব্যাপারটা হচ্ছে এইটা যে
এটা হচ্ছে চলতি বছরের কর, এইটা হচ্ছে আগের বছরের কর, মানে বকেয়া কর, মানে বকেয়া কর ছিল যেটা আমি অলরেডি পেয়ে গেছি। এবার কি আপু মানে বিষয়টা ক্লিয়ার করতে পারছি? জি আপু, বুঝতে পারছি। হ্যাঁ, সো তখন হয়তো আমি ক্লিয়ার করতে পারি নাই। মানে ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে চলতি বছরের কর এত টাকা, আর এইটা হয়তো বা আগের বছরের বা তার আগের, মানে বকেয়া থেকে যায় না যে মানুষেরা দিবে, করটা দিবে, এখনো দেয় নাই, ঠিক সেই রকমই বকেয়া কর ছিল যেটা আমি পাইছি এত টাকা, এবং জরিমানা হিসেবে পাইছি এত টাকা। এই তিনোটাই আমরা কি পাইলাম, সো এই কোথায় যেন, এই যে তিনোটাই যেহেতু পাইছি, সো তিনোটাকে আমি কি করব, যোগ করে দিব। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইটা। ওকে, সো 5-এর এ গেল। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের আবার বলছে যে প্রথম কিস্তিটা দেরি করে দেওয়ার কারণে আমাদের কি হয়েছিল, আমাদের যে জরিমানার ইয়াটা ছিল সেটা অ্যাডিশনাল পেনাল্টিস অফ টাকা, মানে আমাদের যে জরিমানাটা 13,240 টাকা ছিল ওইটা তো ছিলই, নতুন করে আরও 15,320 টাকা আমরা কি করছি, জরিমানা ধরেছি। মানে প্রথম করের যে কিস্তিটা সেটা দেরি করছে দিতে, যারা কর দিবে তারা ওইটা দিতে কি করছে, দেরি করছে। তো সেটার জন্য আমরা আবার কি করছি, 15,320 টাকার একটা জরিমানা ধরছি। সো এই যে আবার নতুন করে একটা জরিমানা ধরলাম, এইটার জন্য আমাদের একটা জাবেদা দিতে হবে। সো এইটার জন্য আমরা জাবেদা লিখব ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি রিসিভেবল। হ্যাঁ, কি যেহেতু পাই নাই, পাবো, মানে আমি তো জাস্ট মাত্র আমরা কি করলাম, জরিমানাটা ধরলাম, তাহলে যার কাছে জরিমানাটা ধরছি সেই লোকেরা তো দিবে, তাদের টাইম দিতে হবে না। সো যেহেতু আমি ধরছি, আমি পাই নাই, আমি পাবো। সো 15,230 টাকা এটা আমি লিখলাম, এবং এটা আমাদের কি হবে, যখন আমি পাবো তখন আমাদের জন্য একটা আয় হবে। সো রেভিনিউ অথবা এস্টিমেটেড রেভিনিউ 15,230 টাকা। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 5 নাম্বার যে জাবেদাটা ছিল সেইটা। ওকে, 5 নাম্বার জাবেদাটা শেষ। 6 নাম্বারে বলতেছে টোটাল পে রোল ডিউরিং দ্য ফার্স্ট 6 মান্থ, আমাদের প্রথম 6 মাসের যে প্রথম মানে টোটাল যে পে রোলটা ছিল সেটার পরিমাণ ছিল এত টাকা। ওকে, of that amount the 50,000 was withheld employees tax liability and the balances was paid in cash। মানে বললো আমাদের এই প্রথম 6 মাসের মধ্যে আমাদের 4,81,070 টাকা, এইটা আমাদের প্রথম পেরোল, মানে টোটাল পেরোল ছিল, মানে প্রথম ধাপের টাকা দিতে হবে আর কি। অফ দ্যাট অ্যামাউন্ট, এই টাকাটার মধ্যে 50,000 টাকা ছিল। The 50,000 was withheld employees tax liability and the balances was paid in cash। এবং আমরা এই 50,000 এই যে টাকাটা এটাও আমরা কি করছি, ক্যাশে দিয়ে দিছি। হ্যাঁ, সো এইখানে অ্যাকচুয়ালি কি বুঝাইলো দেখেন, আমাদের এই যে বললো না উইথহেল্ড এমপ্লয়িসেস ট্যাক্স লাইবিলিটি, এটার মানে হচ্ছে যে আমাদের কোনো একটা কর্মচারী আছে এবং তার করটাও আমরা কি করি, আমরা দিয়ে দিই, তার করটা আমরা দিয়ে দিই। সো এখানে ওরা আমাদেরকে বলতেছে যে আমাদের যে কর্মচারী ছিল তার করটা আমরা দিব, এই টোটাল টাকাটা আমাদের একটা ব্যয় ছিল, টোটাল টাকাটা আমরা সরকারকে দিব। এই টোটাল টাকাটার মধ্যে 50,000 টাকা ছিল কি কর্মচারী, মানে আমাদের কোনো এক কর্মচারীর কর ছিল 50,000 টাকা, সেটা আমরা দিব, এবং পুরোটাই আমরা কি করছি, নগদে দিচ্ছি। ওকে, সো এবার এটার জাবেদাটা যদি আমরা দিই, 6 নাম্বার, প্রথমেই দেখেন আমরা যেহেতু প্রথম কিস্তি মানে প্রথম সরকারকে যে টাকাটা দিতে হবে সেটা আমরা দিতেছি। সো যেহেতু টাকাটা দিতেছে আমাদের ব্যয় হইতেছে এক্সপেন্ডিচার ডেবিট 3,81,070 টাকা। ওকে, আচ্ছা বসাই দিলাম। এরপরে আমরা কি করব, হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের কাজ যে এই টোটাল টাকাটার মধ্যে 50,000 টাকা আমরা কর্মচারীর কর ছিল, এই টাকাটার মধ্যে 50,000 টাকা কর্মচারীর কর ছিল। হ্যাঁ, সো আমরা লিখব ডিউ টু গভট।
সরকারের কাছে বকে আছে কত, মানে বকে আছে মানে দায় হিসেবে রয়ে গেছে 50,000 টাকা, ওই যে কর্মচারীর টাকা। ওকে, এইবার আমরা যেটা করব ক্যাশ, তাহলে নগদ আমরা দিয়ে দিলাম কত, পুরো নগদে, মানে এইটা তো কর্মচারীর মানটা, সেটাকে আলাদা করে নগদে বাকিটা আমরা দিয়ে দিব। সো নগদে আমরা দিয়ে দিলাম, এখানে আমরা টাকাটা, আচ্ছা সরি 4 লক্ষ ছিল, 4 লক্ষ। সো এবার আমরা কি করব, টাকাটা বলেন তো। এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরো টাকাটার মধ্যে, মানে এই দুইটা টাকার মধ্যে এই দুইটা টাকাকে বিয়োগ করে আমরা করের মানটা বের করব কত, 4,50,000 যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে, সো এখানে আমাদের থাকতেছে 31,070 টাকা। এই ঠিক আছে, 6 নাম্বারটা হয়ে গেল। এই জাবেদাটা মানে এই যে এই পর্যন্ত আমি 6টা জাবেদা টোটাল বুঝাইছি, এই জাবেদাগুলোর মধ্যে কি আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে, আমাকে একটু জানাবেন। আচ্ছা একটু ওয়েট, আমার প্রশ্ন বুঝলাম না, আজকে ঝামেলা, শুরুতে ঝামেলা লাগলে তো এরকম হয়। আচ্ছা যাক, সো এখান থেকে আমরা প্রশ্নটা 6টা জাবেদা করে নিলাম। তারপর আমাদের এখানে আর একটা লাস্ট জাবেদা আছে 7 নাম্বারে, সেটা হচ্ছে হ্যাঁ 7 নাম্বারে লাস্ট মানে 7 নাম্বার যে জাবেদাটা সেটা যদি আমরা দেখি এই পেজে, দ্য এমপ্লয়িজ ট্যাক্স লাইবিলিটি অ্যামাউন্টেড টু টাকা 1 লাখ। আমাদের একটা এমপ্লয়ির একটা লাইবিলিটি ধরা হয়েছে 1 লক্ষ টাকা। সেম ওয়েতেই আমরা জাবেদাটা দিব, এই যেটা আগে দিলাম না আমরা, এই যে এইটা দিছিলাম এমপ্লয়ের জন্য। হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি এমপ্লয়ির করের জন্য আমরা এই জাবেদাটা দিছিলাম। সো সেম ওয়েতে 7 নাম্বার জাবেদাটা যদি আমি দিতে চাই, এইখানে আমরা যেভাবে জাবেদাটা দিব সেটা হচ্ছে ওই সেম, আমাদের ব্যয় হবে এক্সপেন্ডিচার, টোটাল ব্যয় হবে এক্সপেন্ডিচার, হ্যাঁ কত 1 লক্ষ টাকা। এবং এইটা আমরা কি করব, আমাদের ডিউ টু গভট এমপ্লয়ির করের হিসাবটা আমরা করলাম কত, 1 লক্ষ টাকা। মানে আমাদের কর্মচারীর কর হিসেবে 1 লক্ষ টাকা সরকারের কাছে আমরা এখনো দায় আছি, এবং এটা আমাদের ব্যয় হয়ে যাবে যখন আমরা এটা দিয়ে দিব। হ্যাঁ, সো এটা গেল আমাদের 7 নাম্বার। ওকে, 8-এ চলে যাচ্ছি। কি বলতেছে, রেভিনিউজ ফ্রম সোর্সেস আদার দ্যান ট্যাক্সেস। ট্যাক্সের থেকে অন্যান্য যে কর মানে ওই উৎসগুলো আছে সেগুলোতে আমাদের 3,40,000 টাকার একটা কিসে কালেকশন হয়েছে। ঠিক আছে, সো ওকে, কালেকশনের জাবেদা নর্মালি আমরা দিব। সো যেহেতু কালেক্ট করছি আমি, আমার আয় হয়েছে, সো আমি এখানে নামটা কি দেবো, যেহেতু কালেক্ট করছি, সো ক্যাশ ডেবিট। সো আমাদের ক্যাশের পরিমাণ হবে 3,40,000 টাকা। ওকে, ডান, ডেবিট। এবং আমাদের আয় হয়েছে, সো রেভিনিউ ক্রেডিট 3,40,000 টাকা আমাদের আয় বাড়ছে। ওকে, 8 নাম্বারটা হয়ে গেল। 9 নাম্বারে গিয়ে বলতেছে অ্যামাউন্ট ডিউ টু গভর্নমেন্ট অ্যাজ অফ এপ্রিল 30। আমাদের এপ্রিলের 30 তারিখের একটা অ্যামাউন্ট বকে আছে, মানে সরকারের কাছে যত বকে আছে ডিউ টু দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে 30 এপ্রিল পর্যন্ত যত বকেয়া আছে প্রত্যেকটা বকেয়ার মান বের করো। অ্যান্ড অ্যামাউন্ট ডিউ টু উইথ হোল্ডিং, এবং আমাদের যে করগুলো এখন আমরা পাইনি সেইটার অ্যামাউন্টগুলো নির্ণয় করো ডিউরিং দ্য ফার্স্ট 6 মান্থ অফ ফিসক্যাল ইয়ার 2009। 2009-এর যে মানগুলো এখন আমাদের মানে এই 2006 সালে এই দুইটা মানে সরকারের কাছে বকে এবং ট্যাক্স উইথ হোল্ডিং যে মানগুলো আছে সেইগুলো তুমি নির্ণয় করো, এবং এগুলোর কি করো, একটা ভাউচার তুমি তৈরি করো। বুঝছেন, গভর্নমেন্টের কাছে বকে আছে এই মানগুলো এবং ট্যাক্স উইথ হোল্ডিং এই মানগুলোকে নির্ণয় করে তুমি কি করবা, সেটার একটা ভাউচার তৈরি করবা। ঠিক আছে, সো আমরা যদি একটু দেখতে যাই, দেখেন আমরা কি করব জানেন, আমরা এই যে আমাদের জাবেদাগুলো আছে না, জাবেদার মধ্যে খুঁজবো এবং এখানে আমি মার্ক করে দেখাচ্ছি। যেরকম দেখেন ডিউ টু কি বলছিল, গভর্নমেন্ট। হ্যাঁ, সো এই যে
ডিউ টু গভর্নমেন্ট, খেয়াল করেন এই একটা ডিউ টু গভর্নমেন্ট পাইছি 50,000 টাকা, ওকে। আচ্ছা, দেন এই একটা ডিউ টু গভর্নমেন্ট পাইছি আমি কত, 1 লক্ষ টাকা। এখানে আর একটা জিনিস আসবে, কি আসবে, আরও একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমাদের এইখানে যদি আমরা একটু চলে যাই, আমাদের এই যে দেখেন বক্সের মধ্যে ডিউ টু গভর্নমেন্ট, এই মানে 2000 আমাদের যখন ফিসক্যাল ইয়ারের এপ্রিল, যেহেতু বলছে ওরা, দেখেন আমাদের প্রশ্নে বলে দিছে এপ্রিলের 30, সো এপ্রিলের 30 তারিখের কাজ এইটা, হ্যাঁ। সো এই মানটা আমরা পাবো কোথা থেকে, বক্সের মধ্যে আসলেই তো পাবো। সো এই যে আমাদের আরও এই টাকাটা, তাহলে এইটা শুরুতে ছিল, নতুন করে আরও 2টা কি হয়েছে, বকেয়া তৈরি হয়েছে। সো আমাদের ইন টোটাল এখানে কত টাকা সরকারের গভর্নমেন্টে বকেয়া তৈরি হলো, আমরা যদি একটু হিসাব করে দেখেন, ডিউ টু গভট, ডিউ টু গভট আমাদের 59,490 টাকা ছিল বক্সে, প্লাস 50,000 আরও প্লাস আছে 1 লক্ষ। সো এই 1 লক্ষ বসাই দিলাম। সো ইন টোটাল আমাদের এখান থেকে আসতেছে 2,09,490 টাকা। এই মানটা আমরা কি পাইলাম, ওকে। সো ভাউচার তৈরি করতে বলছিল, সো ভাউচার পেয়েবল, ভাউচার পেয়েবল 2,09,490 টাকা, ভাউচার পেয়েবল, ওকে। সো এটা হয়ে গেল আমাদের একটা। আচ্ছা, এরপরে আমাদের কি বলতেছে দেখেন, 9 নাম্বারটা আমাদের শেষ। হ্যাঁ, ভাউচার তৈরি করতে বলছিল, আমরা একটা ভাউচার তৈরি করে দিলাম, ওকে। 10-এ গিয়ে বলতেছে পারচেজ অর্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টস ইনকামবার্ড ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 8,90,008। আচ্ছা, 8,90,800 টাকার একটা পারচেজ অর্ডার ইনকামবার্ড হয়েছে, ওয়াজ ওয়ার ফিল্ড অ্যাট এ নিট কস্ট অফ টাকা 8,94,900 হুইচ ওয়ার ভাউচার্ড। 10 নম্বরে গিয়ে আমাদের বলতেছে যে প্রথমে আমরা কি করলাম, আমরা 8,90,800 টাকার একটা পারচেজ অর্ডার ইনকাম ব্র্যান্ড করলাম। মানে কি, ইনকাম নর্মালি আমাদের পারচেজ অর্ডার যে টাকাটা ছিল সেইটাকে আমরা কি করছি, আমরা ওই যে পারচেজ অর্ডারটাকে রিসিভ করি না, সেরকম আমরা রিসিভ করলাম। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের 10 নম্বর জাবেদাটা আমি এখানে দিব, 4টা লাইন হবে, আমি পারবো। আচ্ছা, আমি একসাথে আমি দিব, হ্যাঁ, এইভাবে আমি একটু দাগ কেটে নেই, ইয়া করে করে লিখবো, ওকে। মানে একসাথে দিলে ব্যাপারটা আপনারা বুঝবেন। 10-এর এ, প্রথমে আমি 10-এর এটা দিতেছি, ওই যে বললো না ইনকাম বার্ড করছি, সো ওই ইনকাম বার্ড করাটাকে আমি কি করব, জাবেদা দিব। তার মানে আমরা ওই যে পারচেজ অর্ডারের যে জাবেদাটা হয় সেটাকে উল্টো করে এখানে দিব। যেরকমটা যদি আমি বলতে চাই, আমরা এখানে লিখব রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ, কত, 8,90,800, ওকে। এবং ইনকাম ব্রাঞ্চ 8,90,800, ওকে। এইবার ওরা আমাদেরকে এখানে বলছিল যে প্রথমে আমি ইনকাম বার্ড করলাম, এরপরে গিয়ে বললো এই টোটাল কস্টটাকে আমরা কি করব, ভাউচার তৈরি করব। টোটাল 8,94,900 টাকার একটা ভাউচার এবার আমি তৈরি করব। সো এটা নিট কস্টও আবার ওরা আমাদের বলে দিচ্ছে, যেহেতু নিট কস্ট। এইবার জাবেদাটা হবে এক্সপেন্ডিচার, মানে এই অঙ্কের মধ্যে যখনই আমি কোনো ব্যয় বা কস্টের জাবেদা দিতে যাচ্ছি সেটা আমাদের এক্সপেন্ডিচার হয়ে যাবে। ছিল 8,94,000 কত, 8,94,900 টাকা ছিল। সো 8,94,900 বসাই দিলাম, এবং এইখানে ক্রেডিটে আমরা যেহেতু ভাউচার তৈরি করতে বলছি এটা দিয়ে, সো ভাউচার পেয়েবল ক্রেডিট 8,94,900। এটা হচ্ছে বি নাম্বার। ব্যাপারটা বুঝতে পারলাম। সো এ এবং বি দুইটা আমাদের জাবেদা হয়ে গেল, ওকে। 10 নাম্বার শেষ। জি আপু, আগেরবার যে আমরা পারচেজ অর্ডারের একটা জাবেদা দিছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওইটা এটার মধ্যে পার্থক্য কি আপু এটা, যে আগেরবার আমরা শুধু পারচেজটা অর্ডার করছিলাম আর এবার আমরা পারচেজ অর্ডারটা রিসিভ করছি, এরকম কি? আগেরবার আমি যে অঙ্কটা করছিলাম ওইটার মধ্যে আমার যতটুকু মনে আছে, ওইখানে
প্রথমে আমি পারচেজ একদম মনে হয় ১ নাম্বার অঙ্কটার মধ্যে আমরা পাইছিলাম। প্রথমে আমি পারচেজ আপু অর্ডার এটারই আপু এই অঙ্কটারই ৪ নাম্বার জাবেদাটা এরকম আছে। কোন অঙ্ক কোনটার? আপু ৪ নাম্বারটা একটু দেখেন। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আমি পারচেজ অর্ডার করছিলাম এত টাকা, ওয়ার ইস্যুড টু ভেন্ডর্স অ্যান্ড আদার্স। মানে আমি পারচেজ অর্ডার করছিলাম ১০,২৭,০০০ টাকা, যেটা ইস্যু করা হয়েছে ভেন্ডর্সকে। মানে এই ১০,২৭,০০০ টাকা যে পারচেজ অর্ডারটা আমি করছি, বুঝেন, আমি একটা অর্ডার করছি, করে এটাকে আবার ইস্যু করছি আমাদের যে মানে সরবরাহকারী ছিল তাদেরকে আমরা আবার এটা কি করছি, ইস্যু করছি। সো নর্মালি আমরা যখন পারচেজ অর্ডার, যেরকম ১ নাম্বারে দেখেন, আমি প্রশ্নটা দেখে আমি একটু বলতেছি, দাঁড়ান, নাহলে আসলে বোঝানো যাবে না। ১ নাম্বার যে অঙ্কটা ছিল ওইটার মধ্যে আমাদের বলছিল ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ ওয়ার অর্ডার্ড উইথ অ্যান এস্টিমেটেড কস্ট অফ টাকা 2,40,000। হ্যাঁ, দেখেন ব্যাপারটা বুঝেন, ওইখানেও আমি পারচেজ অর্ডার করছি, এই আজকেও আমি কি করছি, পারচেজ অর্ডার করছি। ওই ১ নম্বর অঙ্কটাতে আমি যে জাবেদাটা দিছিলাম সেম জাবেটাই কিন্তু আমি এই ৪ নম্বরের জন্য দিচ্ছি। দেখেন আপু, ইনকাম ব্রাঞ্চ কই, এই যে ইনকাম ব্রাঞ্চ ডেবিট, রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ কি ক্রেডিট। আপনাদের সামনে যদি ওই অঙ্কটা থেকে থাকে বা কোনোভাবে করা থাকে, আপনারা একটু বাইর করেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। সেমভাবে আমি জাবেদাটা দিচ্ছি, মানে হচ্ছে এটা জাস্ট আমি পারচেজ অর্ডারের জন্য জাবেদাটা দিচ্ছি, পারচেজ অর্ডারের জন্য। এখন বলতে পারেন আপু তাহলে যে ইস্যু কথাটা যে বললো, এটা অ্যাকচুয়ালি কি বললো, দেখেন ইস্যু দিয়ে ওরা আমাদেরকে বলতে চাচ্ছে যে আমি যে অর্ডারটা করছি, মানে যে পণ্যটা আমি অর্ডার করছি, সেই পণ্যটা অর্ডার করে আমি সবাইকে বলতেছি যে হ্যাঁ আমি কি করব, এই পণ্যটা অর্ডার করছি এবং এইটা আমি সবাইকে কি করব, আমাদের মানে সরবরাহকারীদেরকেও আমি কি করছি, এই টাকাটাকে আমি কি তাদেরকে দিয়ে দিচ্ছি, টাকাটাও আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, বুঝেন। পণ্যটা অর্ডার করে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, বাট আমি পণ্যটাকে হাতে পাইছি একবারও বলে নাই। সো এইখানে আমি জাবেদাটা দিলাম যে আমার ইনকাম ব্রাঞ্চ আছে কত, বোঝা, মানে আমাদের যে টাকাটা দেওয়া লাগতো, যেহেতু আমি পণ্যটা অর্ডার করলাম, যে এই যে পণ্যটা অর্ডার করলাম, যে টাকাগুলো দিয়ে আমি অর্ডার করলাম, এই টাকাগুলো যাদের কাছ থেকে আমি নিচ্ছি তাদেরকে অবশ্যই পণ্যটা দিতে হবে, সেবাটা দিতে হবে। এখন আমি তাদেরকে সেবা না দিয়ে আমি ওই টাকা দিয়ে আমি মাল অর্ডার করে রাখা দিচ্ছি, তাহলে আমার জন্য বোঝা হইল নি। সো ইনকাম ব্রাঞ্চেস ডেবিট, রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চেস ক্রেডিট। এইবার আমাদের এইখানে এসে ওরা আমাদেরকে বললো, কোথায় যেন ১০ নাম্বারটার মধ্যে, এই জায়গায় ওরা আমাদেরকে বলতেছে যে পারচেজ অর্ডারস অ্যান্ড কন্ট্রাক্টস ইনকামবার্ড, মানে আমাদের যে অর্ডারটা আমরা করছিলাম, যে বোঝাটা আমাদের ছিল, সেই বোঝাটা আমাদের ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা এত ওয়ার ফিল্ড, এই মানে ওই ১০,২৪,০০০ টাকার যে অর্ডারটা আমি করছিলাম তার মধ্যে এই টাকাটা কি করা হয়েছে, ফিল করা হয়েছে এত টাকার ভাউচারের মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পারলাম, মানে ওই ১ নম্বর অঙ্কটার মধ্যে ওরা আমাদেরকে বলছিল, ৫ নম্বরে গিয়ে বলছিল যে আমরা যে ম্যাটেরিয়ালটা অর্ডার করছিলাম সেই ম্যাটেরিয়ালটা ওয়ার সাপ্লাইড, হ্যাঁ সাপ্লাইড অ্যান্ড অ্যান ইনভয়েস অফ টাকা 1,24,800 ওয়াজ রিসিভড অ্যান্ড আলটিমেটলি পেইড অফ। মানে আমরা যে পারচেজ অর্ডারটা করছিলাম সেই পারচেজ অর্ডারটা আমরা কি করছি, সরবরাহ করছি, মানে পণ্যটা নিয়ে যাকে যাকে দেওয়া দরকার তাকে আমি পণ্যটা দিয়ে দিচ্ছি এবং আমাদের যে বোঝাটা ছিল সেই বোঝাটা আমরা কি করছি, কমায়া দিচ্ছি। হ্যাঁ, বাট এইখানে ওরা বলতেছে যে আমি টাকাটা আমি তখনই কিন্তু দিয়ে দিছি, দেখেন ওইখানে ৪ নাম্বারই কিন্তু আমাদের বলে দিছি, টাকাটা আমি তখনই দিয়ে দিছি, বাট এইবার বোঝাটা আমি কমাবো, টাকাটা দিছি বাট পণ্যটা দিয়ে তো আমি দিই নাই, যাদের কাছ থেকে টাকাটা নিছিলাম, নিয়ে ওই যে যার কাছে আমি পণ্য অর্ডার করছিলাম তাকে যে টাকাটা দিলাম, সো যাদের কাছ থেকে টাকাটা নিলাম তাদের কি পণ্য দিছিলাম, দিই নাই, এখন আমি তাদেরকে পণ্যটা কি করব, দিব। সো ইনকামবার্ড, বোঝাটা কমাবো। হ্যাঁ, কত, 8,90,800 টাকার বোঝা কমাবো। এই যে বোঝা কমাইলাম আমি, 8,90,800 টাকার বোঝা আমি কি করলাম, কমাইলাম। এবার এই বোঝাটা আমাদের ভাউচার তৈরি করতে হবে, যে এই
8,90,800 টাকার বোঝার জন্য আমাকে এত টাকা কি করতে হয়েছে, ব্যয় করতে হয়েছে, মানে 4,300 টাকা আমাকে অতিরিক্ত কি ব্যয় করতে হয়েছে। সো এইটাকে টোটাল এইটাকে আমি কি করব, ভাউচারের মধ্যে নোট করব। সো এই যে আমি ভাউচারের মধ্যে ব্যাপারটাকে নোট করলাম। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারছি না, কোনো প্রবলেম আছে আমাকে একটু জানান। আচ্ছা আপু, বুঝতে পারছি। ওকে, সো এইটা হয়ে গেল আমাদের একটা জাবেদা। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, কতক্ষণ বাকি আছে আর দেখি। আচ্ছা, একটু পরে হয়তো বা কেটে যাবে, কেটে গেলে আপনারা আবার একটু জয়েন হয়ে নিন। হ্যাঁ, তারপরে এখানে আমাদের পরে জাবেদাতে চলে যাব। তো তার আগে আবারও বক্স কাটতে হবে আমাদের। সো এবার আমাদের 10 নাম্বারটা হয়ে গেল। 11তে বলতেছে এত টাকা ক্যাশ ওয়াজ পেইড অন ভাউচার্স পেয়েবল। আচ্ছা, ওই যে ভাউচার পেয়েবল, আমরা অনেকগুলো ভাউচার পেয়েবল পাইছি, ওই ভাউচার পেয়েবলগুলোর জন্য আমরা এত টাকা নগদ দিয়ে দিছি। ক্রেডিট ফর পারচেজেস ডিসকাউন্ট আর্নেট, মানে এবং আমরা পারচেজ মানে ওই যে ক্রয় যেটা ছিল আমাদের ধারে ক্রয়, সেই ধারে ক্রয়ের মধ্যে আমাদের এত টাকা ডিসকাউন্ট আর্ন হয়েছে, এইটাও আবার আমাদেরকে বললো। ওকে, সো এবার 11 নম্বরের জন্য আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে ভাউচার যেহেতু দিয়ে দিছি, ভাউচার পেয়াবল, ভাউচার যেহেতু দিয়ে দিছি, ভাউচার পেয়াবলটাকে আমরা কি করব, ডেবিট করব, কারণ আমাদের এটা কমে গেছে। সো আমি ডেবিট করে দিব। কত টাকা ছিল আমাদের ভাউচার পেয়াবল, 10,99,090 টাকা। ওকে, এইটার মধ্যে এই মানে পারচেজ ডিসকাউন্ট, তাহলে এবার চিন্তা করে দেখেন তো, আমি যখন ধারে পণ্য ক্রয় করি তখন কি টাকা পাই নাকি টাকা দেই? টাকা দেই। সো এইটা আমি নগদে পাইছি, আর এইটা হচ্ছে আমি যখন টাকাটা দিতে গেছি। হ্যাঁ, তো কোথায় যেন ছিলাম, হ্যাঁ, তো যখন আমি নগদে টাকাটা দিতে গেলাম, হ্যাঁ, তখন আমাকে ছাড় দিবে, তার মানে আমি টাকাটা এই টাকাটাও আমি কি ছাড় পাইছি, মানে এটাও আমাদের রয়ে গেল, বেঁচে গেল। সো এখান থেকে ইন টোটাল যদি আমি ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাই, তার মানে হচ্ছে ভাউচার পেয়েবল আমাদের দায়টা কমে গেল, ডেবিট করে দিলাম। আমি কইতা ফুলের ফাইনা দেরি হয়ে গেছে, বেড়ে গিয়া কয় আর টানলি। ক্যাশ হচ্ছে, ক্যাশের মাধ্যমে যেহেতু আমি দিলাম, ক্যাশ কমে গেল, এবং আমাদের এখানে ওই যে একটা ডিসকাউন্ট আমি পাইছিলাম। সো এটাকে আমি বলবো আমাদের যে মানে আমি পণ্যটা ক্রয় করলে যে টাকাটা আমাকে দিতে হইতো টোটাল, সেই টাকাটা কিছুটা কম দিলাম। সো পুরো টাকাটা যদি দিতাম, মানে আমাদের 1,00,000 টাকা ধরেন দেওয়া লাগতো, 1,00,000 টাকা দিতে গেলে আমার ওইটা পুরো 1,00,000 টাকায় আমার ব্যয় হইতো এক্সপেন্ডিচার। বাট এখন আমি 1,00,000 টাকা যখন দিতে গেছি, ওই লোক আমাকে কিছু টাকা মাফ করে দিল, তার মানে এক্সপেন্ডিচারটা আমাদের কি ব্যয়টা কমে গেল। সো এক্সপেন্ডিচার বাড়লে ডেবিট করি, বাট এক্সপেন্ডিচার যদি কমে যায় তখন আমরা কি করি, ক্রেডিট করি। সো এক্সপেন্ডিচার এখানে ক্রেডিট হয়ে গেল আমাদের কত, 8,030। ওকে, বসায় দিলাম এখানে 8,030, এই হচ্ছে 8,030। ক্যাশের মাধ্যমে আমি দিছি 10,000, ওরা আমাদেরকে বলে দিছিল 10,000, 10,99,060 টাকা। এবার এই দুটাকে যোগ করে আমরা এইখানে বসাবো ভাউচার পেয়েবল, মানে ইন টোটাল আমরা যে টাকাটা দিছি 11,07,090 টাকা। ইন টোটাল এই টাকাটা আমরা কি করছি, দিয়ে দিচ্ছি। ওকে, এটা গেল 11। এরপরে যদি যাই 12তে, আমাদের এখানে 12 নম্বরে কি বলতেছে খেয়াল করেন। 12তে বলতেছে যে ট্যাক্স অ্যান্টিসিপেশন অফ টাকা 3 লাখ ওয়াজ রিপেইড। আমাদের 3 লক্ষ টাকার এক ট্যাক্স অ্যান্টিসিপেশন ছিল, যেটা 3 লক্ষ টাকার ছিল, এবং এইটা আমাদের কি করতে হবে, রিপেইড, মানে পুনরায় আমরা কি করছি, পেইড করে দিছি। সো এইখানে ব্যাপারটা যদি আমি একটু মনে করাইতে চাই, ট্যাক্স অ্যান্টিসিপেশন 3 লাখ ওয়াজ রিপেইড, মানে কি বুঝতে পারছি? দেখেন, একদম শুরুর দিকে আমরা 3 লক্ষ টাকার একটা লোন নিছিলাম না, সেই লোনটা আমরা কি করছি, এখন পেইড করে দিছি। সো আমাদের জাবেদাটা হবে এরকম, ট্যাক্স অ্যান্টিসিপেশন নোট বলতে পারি, বা নোটস পেয়েবলও বলা যায়। নোটস পেয়েবল কত, 3 লক্ষ টাকা, এটা আমাদের দায় ছিল, দায়টাকে আমরা কমায় দিলাম, এবং এটা আমরা কিভাবে দিলাম, ক্যাশের মাধ্যমে দিলাম। সো এই ক্যাশ আমরা কমায় দিলাম কত,
3 লক্ষ টাকা, এই ক্যাশ কমায় দিলাম 3 লক্ষ টাকা ক্যাশ, ঠিক আছে। সো এইটা হয়ে গেল একটা জাবেদা। আচ্ছা, সো এই এতটুকু আমাদের গেল, আমাদের পুরো যে জাবেদাটা ছিল সেই জাবেদাটা আমাদের এখান থেকে হয়ে গেল। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের, দেখেন 6 নাম্বার অঙ্কটার যে জাবেদাটা ছিল সেই জাবেদাটা আমরা করে ফেললাম, ঠিক আছে। তো এখান থেকে এই জাবেদার মধ্য থেকে কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে আমাকে একটু জানাবেন। যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি চলে যাচ্ছি পরের কাজে। হ্যাঁ, আমাদের এখানে একটা ব্যালেন্স শিট ওরা তৈরি করতে বলছিল, এবার আমি ব্যালেন্স শিটটা তৈরি করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের বি নাম্বার ওয়ার্কিং, বি নাম্বারে বলছিল ব্যালেন্স শিট তৈরি করতে। সো ব্যালেন্স শিটটা আমরা এভাবে টিছকে করে দিই আমি। হ্যাঁ, তো টিছকে করতে গেলে আমাদের ঘরটা আসবে এরকম, হ্যাঁ দুইটাই থাক, দুইটাই থাক। তারপর হচ্ছে এটা একটা, আর হচ্ছে আরে আচ্ছা, এতটুকু তো হবে আশা করি। সো এটা ছিল আমাদের লায়াবিলিটিস। এটা হচ্ছে অ্যাসেটস। আচ্ছা, সো এখানে আমরা যেটা করব, আমাদের দায় বা এগুলো আমরা একটু দেখবো শুরু থেকে। প্রথমে আমি বক্সটা ধরে যদি যাই, যেরকম ক্যাশ, ক্যাশ এটা আমাদের জন্য একটা দায়। হ্যাঁ, সো আমরা লিখতে পারি ক্যাশ, ক্যাশ কত, কিভাবে হিসাবটা করব দেখেন। এখানে আমাদের, আমরা সরাসরি জাবেদায় চলে যাই, গিয়ে আমাদের ক্যাশগুলো কোথায় কোথায় আছে আমরা যদি একটু মার্ক করি, খেয়াল করবেন। ওকে, ক্যাশ এই একটা আছে। তারপরে ক্যাশ কোথায় আছে দেখি, ক্যাশের এটা ডেবিট ছিল। আচ্ছা, ক্যাশের ডেবিটগুলো আমি আগে একটু তুলি। হ্যাঁ, 2 লক্ষ ডেবিট ব্যালেন্স, ওকে 2,94,000, ওকে প্লাস। তারপরে এটাও আবার ক্যাশ ডেবিট আছে 13,87,240, ওকে প্লাস। তারপর হচ্ছে এই একটা ক্যাশ কোথায়, ডেবিটে, প্লাস 3,40,000, ওকে। তারপর ওকে আর নাই। সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এরকম একটা মান আমি পাইতেছি। আমি আগে একটু লিখি, ডেবিটে পাইলাম আমি 21,240, এটা আমি পাইলাম ডেবিটে। এটা পাইছি কোথায়, ডেবিটে, ওকে। সো আমি পুরো মানটা লিখতেছি, একটু ওয়েট। 20,21,240 ডেবিট, আর ক্রেডিটে হচ্ছে আমি পাইতেছি, ক্রেডিটে আমি পাইতেছি, আমি যদি একটু মার্ক করি দাঁড়ান, ক্রেডিটে 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 এখানে নাই। সো এখানে ক্যাশ, ক্যাশ এই যে একটা ক্যাশ আমি পাইছি 4,31,070 প্লাস ক্যাশ এখানে নাই, ক্যাশ এখানে আছে, ক্যাশ দুইটা আমি পাইছি 10,99,060, ওকে প্লাস হচ্ছে এই একটা ক্যাশ 3 লক্ষ, ওকে প্লাস 3 লক্ষ, ইন টোটাল আমাদের আসতে আছে 18 লক্ষ, ওকে। সো এখানে আমি ক্রেডিটে বসাই দিলাম 18,30,130, ওকে। সো 20,21,240 মাইনাস এটা আমাদের এখান থেকে আসতেছে 1,91,110। এবার এই জায়গার মধ্যে আমাদের এই যে বক্সের মধ্যে যে একটা ছিল আবার 92,000 টাকা, সো এটারে কি করব, এটারে কি ফালাইয়া দিব না, এইটারও আমরা কি করব, এটার সাথে আমরা কি করব, যোগ করে দিব। সো আমাদের মেন যে কাজটা সেটা হবে এইরকম, আমরা এখানে লিখব ক্যাশ, লিখে দিলাম কি ক্যাশ, লিখে আমরা যেটা করব ডেবিট মাইনাস ক্রেডিট, আমি শর্ট ফর্মে আপনাদের করে দিচ্ছি, এত অ্যামাউন্টটা লেখা সম্ভব না। সো ডেবিট মাইনাস হচ্ছে ক্রেডিট
করব, যে মানটা পাবো ওইটার সাথে আমরা 92,000 টাকা আমাদের যেটা প্রশ্নের মধ্যে ছিল সেটাকে আমরা যোগ করে দিব। দিলে আমাদের ক্যাশ চলে আসতেছে এখানে 2,83,110 টাকা। আচ্ছা, ক্যাশের কাজ শেষ। তারপরে কি আছে? ক্যাশের পর আছে ট্যাক্স রিসিভেবল ডিলিনকুয়েন্ট। আচ্ছা, আমাদের ডিলিনকুয়েন্ট ট্যাক্স রিসিভেবলের পরিমাণটা 5,83,000 এটা আছে। আচ্ছা, সো ট্যাক্স রিসিভেবল এটা আমরা লিখে দিচ্ছি ট্যাক্স ডিলিনকুয়েন্ট। ওকে, সো এখানে আমাদের মানটা কত ছিল জানো? প্রশ্নের মধ্যে 5,83,000 টাকা ছিল। ওকে, সো দেখি এখানে আমাদের কোনো ডিলিনকুয়েন্টের মান আছে কিনা। আচ্ছা, এখান থেকে তো পাবো না, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে পড়ে দেখি অ্যাডিশনালের মধ্যে ডিলিনকুয়েন্ট আছে কিনা। ট্যাক্স রিসিভেবল ডিলিনকুয়েন্ট তো, সো এখান থেকে তো পাচ্ছি না, দাঁড়ান তো, এই যে পাইছি 3,40,000 টাকার একটা ট্যাক্স, দেখেন ডিলিনকুয়েন্ট ট্যাক্সেস, এই যে, হ্যাঁ। সো এইটাকে আমরা বলতে পারি যে ডিলিনকুয়েন্ট ট্যাক্সেস। ওকে, সো আমরা এবার যেভাবে কাজটা করব, এখানে চলে আসলাম, এটার থেকে আমরা যেটা করব 5,83,000, ওইখান থেকে মাইনাস করব 3,40,000। ওকে, সো 5,83,000 মাইনাস হচ্ছে 3,40,000, আমাদের আস্তে আস্তে 2,43,000 টাকা, 2,43,000 টাকা। ওকে, তো এই যে মানটা আমরা পাইলাম না, এই মানটাকে আমরা এই ঘরটাকে বসাবো 2,43,000 টাকা। কেন বসাইলাম দেখাইতেছি, একটু ওয়েট। মাইনাস এইখান থেকে আমাদের কিছুটা আয় হয়ে গেছিল, হ্যাঁ। সো এইখান থেকে আমরা দেখেন এই জায়গায় আমরা লিখব মানে যতটুকু আমাদের বকেয়া, মানে বকেয়া কর যেটা ছিল টোটালটা আমরা বের করলাম, এবং এখান থেকে যেটা এখনো আয় হয় নাই বা যেটা এখন আমরা পাই নাই সেটা আমরা নিব। মানে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার যদি করি, দাঁড়ান আমি একটু বের করে নেই মানটা। কোথা থেকে দেখবো? এখান থেকে দেখলে কি পাবো? আচ্ছা, এখানে দেখি আমি প্রশ্নের মধ্যে এই জায়গায় নাই। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে জাবেদার ডেবিট ক্রেডিটে দেখি আমাদের এখানে কোনো ট্যাক্স ডিলিনকুয়েন্ট বা ট্যাক্স মানে কমছে এরকম কিছু আছে কিনা। যেরকম এস্টিমেটেড আনকালেক্টেবল, আচ্ছা এটা তো এস্টিমেটেড আনকালেক্টেবল আছে। ওকে, তো এখান থেকে আমাদের আনকালেক্টেবল আমরা কি আর পাচ্ছি কিনা আমরা যদি একটু দেখতে যাই, দাঁড়ান। আমরা এখানে কিসের কাজটা যেন করতেছিলাম, আমরা হচ্ছে ট্যাক্স রিসিভেবল ডিক্লাইনের কাজ। আচ্ছা, এটা বসাইছি, টোটাল এটা ছিল ট্যাক্স রিসিভেবলের পরিমাণ, ডিলিনকুয়েন্ট দায়ের পরিমাণ। এই দায় থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই দায়টার থেকে ট্যাক্স রিসিভেবল, আচ্ছা দেখি ট্যাক্স রিসিভেবলের মানগুলোকে নেই। ট্যাক্স রিসিভেবলের কাজ করতেছিলাম তো, সো এখানে আমাদের আছে 1,20,400। আচ্ছা, এটা এস্টিমেটেড আনকালেক্টেবল রয়েছে। ওকে, সো এরপরে এখানে আমাদের ট্যাক্স রিসিভেবল ডিলিনকুয়েন্ট এটা তো আমরা নিছি 3,40,000, এটা নিছি। আচ্ছা, এখানে কত ছিল জানো আমাদের? 1,20,400। ওকে, 1,20,000 আমি এটা তুলে নিই, 1,20,400। 20,400। ওকে, প্লাস তারপর হচ্ছে এস্টিমেটেড মানে ট্যাক্স রিসিভেবলটা আমাদের খুঁজে বের করতে হবে।
পেনাল্টি অ্যান্ড রিসিভেবল, ট্যাক্স রিসিভেবল কোথায় যেন এই জায়গায়ও নেই। সো এখানে যদি আমরা দেখি, আচ্ছা এই জায়গায় এই যে এই কারণে তো খুঁজে পাচ্ছি না। দেখেন আমাদের প্রশ্নের মধ্যে তো কোনো বকেয়া মানে জাবেদার মধ্যে আমরা এরকম পাইনি, প্রত্যেকটা আমাদের কালেক্ট হয়েছে। হ্যাঁ, বাট ডিলিনকুয়েন্ট মানে এখনো বকেয়া রয়ে গেছে এরকমটা আমরা পাই নাই। সো এই জায়গার মধ্যে হচ্ছে এই যে এটা কাহিনী, এই জায়গায় এই বকেয়া ট্যাক্সটা আছে। হ্যাঁ, তাহলে এই ট্যাক্সটা এইটা যে দিয়ে আমি যে মানটা বের করছিলাম ব্যালেন্স শিটের মধ্যে, এই যে 2,43,000, এইটার মধ্যে আমি ওই বক্সের মধ্যে যে বকেয়া মানটা আছে সেটাকে আমি মাইনাস করবো। সো দিচ্ছি এস্টিমেটেড আনকালেক্টেবল। হ্যাঁ, এটা হচ্ছে আমি বক্সের থেকে পাইলাম, এটার মানটা ছিল 1,90,000 টাকা। ওকে, সো এইটাকে আমরা মাইনাস করব। তাহলে 2,43,000 থেকে মাইনাস করবো 1,90,000, আমাদের আস্তে আস্তে 53,000 টাকা। ব্যাপারটা বুঝছি, মানে বকেয়া দায় কতটুকু পাওয়ার কথা ছিল, কতটুকু পাইছে আর কতটুকু এখনো পাই নাই, সেটাকে আমরা নির্ণয় করে বের করে বসাইলাম। ওকে, মানে এখনো এটা পাই নাই, এটা আমরা পাবো। হ্যাঁ, আমাদের জন্য সম্পদ। ওকে, সো এটাকে আমরা বের করে বসাইলাম। তারপরে যদি আমরা যাই, তাহলে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারেস্ট পেনাল্টির যে ব্যাপারটা সেটা আসছে। তো আমাদের এই ট্যাক্সের যে কাজটা, এইটার সাথে আমাদের আর একটা জিনিস আমরা নিতে পারি, কাজ করে ফেলতে পারি একবারে, সেটা হচ্ছে ট্যাক্স রিসিভেবল। এটা বকেয়ার কাজ করছিলাম, তো এবার আমি ট্যাক্স রিসিভেবলের কাজই করব। ট্যাক্স রিসিভেবলের কাজই করব মানে হচ্ছে আমি এখানে ট্যাক্স রিসিভেবলটা দেখবো যে কি পরিমাণ রিসিভেবল আমাদের কোথায় কোথায় আছে। হ্যাঁ, সো যেরকম আমাদের এখানে দেখেন ট্যাক্স রিসিভেবলের মান যদি আমরা নির্ণয় করতে যাই, এই যে একটা আমাদের ট্যাক্স রিসিভেবল কারেন্ট মানে চলতি বছরের ট্যাক্স রিসিভেবল আছে ডেবিট পাশে, তাহলে এটাকে আমি বসাই 30,10,000। ওকে, প্লাস এটা আমাদের একটা ট্যাক্স রিসিভেবল ছিল না। আচ্ছা, তো আর ট্যাক্স রিসিভেবল, আচ্ছা ট্যাক্স রিসিভেবল আরও আছে, বাট এটা কিন্তু ক্রেডিটে। হ্যাঁ, আচ্ছা এটা ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, আমি মার্ক করি ক্রেডিট ব্যালেন্স। তো এটা যেহেতু ক্রেডিট, তার মানে মাইনাস করতে হবে 10,34,000। ওকে, সো আমরা এখান থেকে মাইনাস করে দিলাম 10,34,000। আচ্ছা, তারপরে দেখি আর প্লাসের আছে কিনা। ট্যাক্স রিসিভেবল এখানে নেই, এখানেও নেই। আচ্ছা, তো এই দুইটাই আমরা পাচ্ছি, তাহলে আমরা লিখবো এখানে ট্যাক্স রিসিভেবল। ওকে, ট্যাক্স রিসিভেবল আমাদের এখানে এই যে দুইটা ডিফারেন্সেসটা, এটা যদি আমি বের করি আমি পাচ্ছি 19,76,000 টাকা। সো এটা আমি লিখে দিব 30,10,000 থেকে মাইনাস করবো হচ্ছে 10,34,000 টাকা, 10,34,000 টাকা। হ্যাঁ, এটাকে আমি মাইনাস করব। ওকে, সো এটাকে আমি বসায় দিলাম, দিয়ে এরপর এখান থেকে আমাদের কতগুলো আনকালেক্টেবল রয়ে গেছে সেটা আমি নির্ণয় করব। সো কালেক্টিবল, হ্যাঁ এটাকে আমি যদি বসাই, আচ্ছা দেখি কতটুকু আমাদের আনকালেক্টেবল রয়ে গেছে। আগে দেখি বক্স আছে কিনা। এস্টিমেটেড আনকালেক্টেবল আছে, এটা ইন্টারেস্ট ট্যাক্সের কথা এখানে আমরা পাইলাম না। ওকে, সো আমরা যদি চলে যাই আমাদের জাবেদায় ট্যাক্স এই যে এস্টিমেটেড আনকালেক্টেবল। হ্যাঁ, এটা একটা আমরা নিতে পারি। এস্টিমেটেড আনকালেক্টেবল 1,20,000 টাকা। ওকে, তাহলে 1,20,400 প্লাস তারপরে এস্টিমেটেড, আচ্ছা ট্যাক্স এটা তো ডিলিকুয়েন্ট, এটাটা চলে গেছে। ট্যাক্স রিসিভেবল এটা নিচ্ছি, আর কি আছে? আর তো পাচ্ছি না, তার মানে এই একটাই আছে। আচ্ছা, 1,20,000 মাইনাস করতে হবে, মাইনাস করে দিলাম। হ্যাঁ, দেন এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে অ্যান্সার মাইনাস হচ্ছে 1,20,000, 18,55,600 এইটা আমরা পেয়ে গেলাম, 18,55,600 টাকা। আচ্ছা, সো এরপর আবার ওই বক্সের মধ্যে চলে যাব।
ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি রিসিভেবল আছে। আচ্ছা দেখি আমরা কত টাকার রিসিভেবল, মানে আমরা পাবো কত টাকা। সো এখানে আমাদের এইটা হচ্ছে একটা, আমি এটাকে তুলে নিচ্ছি 26,280। ওকে 26,280 প্লাস আমাদের ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টিস রিসিভেবল। আচ্ছা এখানে আমাদের কোনো আছে নাকি এস্টিমেটেড আনকালেক্টেবল আছে। আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, দেখি আগে আমাদের রিসিভেবল কত আছে, হ্যাঁ সেটা আমরা একটু দেখি। ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি রিসিভেবল না, আচ্ছা এই যে একটা আছে 13,240 টাকা, বাট এটা কি আমরা পাইছি নাকি পাই নাই সেটা আমাদের দেখতে হবে। এটা আমরা পাইছি, হ্যাঁ সো এটাকে আমরা পাইছি যেহেতু এটা আমাদের মাইনাস করতে হবে, তাহলে এই 26,280 এটার সাথে মাইনাস করবো 13,240 প্লাস করবো দেখেন এই যে এইটা আবার আমরা কি করছি, এই যে এইটা আমরা পাইছি, হ্যাঁ তাই দিলাম, এইটা আবার পাই নেই পাবো, তার মানে এটাকে আবার প্লাস করবো 15,230। ওকে এই তিনটাই মেবি ছিল। সো আমাদের এখানে আসতেছে হচ্ছে নামটা দিব হচ্ছে ট্যাগ কি যেন বলে এটাকে, ইন্টারেস্ট অ্যান্ড পেয়েবল। সো এটা লিখবো ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি পেয়েবল। হ্যাঁ এখানে ছিল 28,270। ওকে আহা 270 কিভাবে পাইলাম দেখেন, আমরা যদি একটু হিসাবটা মিলাইতে যাই কিভাবে পাইলাম, 26,280 মাইনাস করলাম 13,240 আবার প্লাস করলাম হচ্ছে 15,230 এটা করে আমরা এই মানটা পাইলাম। এখান থেকে আমাদের মাইনাস করতে হবে যে আমাদের যদি কোনো আনকালেক্টেবল থাকে, সো আনকালেক্টেবল ওকে আনকালেক্টেবলের মানগুলো যে আমরা ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি কতটুকু পাই নাই, আমরা আগে প্রশ্নটার মধ্যে দেখি। আমাদের এইখানে ওরা বলতেছে যে আমরা পাই নাই রিসিভেবল, এই যেটা এটা আমরা পাই নাই 10,160। ওকে এটা আমরা পাই নাই 10,160 ওকে এটা পাই নাই। এটার সাথে পরবর্তী জাবেদাগুলো যদি দেখি, পেনাল্টি আচ্ছা দেখেন এইখানে আমরা পাই নাই কত, এটা যদি আমরা নির্ণয় করতে যাই আমাদের একটাই আছে, মানে বক্সে যেটা ছিল শুধু ওইটাই আছে, জাবেদার মধ্যে আমরা কোনো কিছু পাই নাই। সো বক্সের ওই মানটাকে আমরা কি করব, মাইনাস করে দিব কত 10,160, এটাকে মাইনাস করব, তাহলে 28,270 10,160 আমাদের আস্তে আস্তে 18,110 টাকা এইটা আমরা পাইলাম। হ্যাঁ 18,110 টাকা। ওকে সো এইটার পরবর্তীতে যদি আমরা যাই দেখি ইন্টারেস্ট অফ সাপ্লাইস, এটা আমরা পাইছি। দেখেন আমরা কিন্তু অ্যাডিশনাল মধ্যে সাপ্লাইস নিয়ে কোনো কিছু পাই নাই, সো এটাকে আমরা বরাবর বসায় দিতে পারি। ইনভেন্টরি অফ সাপ্লাইস আমাদের এখানে ছিল হচ্ছে 15,100 টাকা, এই 15,100 টাকা আমি কি করলাম বসাই দিলাম। ওকে সো এটা শেষ। আচ্ছা সো এরপরে আমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে কি পরিমাণ আয় আমরা করছি বা অন্যান্য উৎসগুলো থেকে আমরা কি আয় করছি। সো আমরা এখানে একটা নাম দিব রিসোর্সেস। সো রিসোর্সেসের মধ্যে আমরা যে কাজটা করব এটার মধ্যে আমাদের কত আয় আমরা করছি বা কিভাবে আয় করছি, যেরকম এস্টিমেটেড রেভিনিউ দেওয়া ছিল একটা শুরুতে, সেই আয়টাকে আগে বসাবো এস্টিমেটেড রেভিনিউ এটাকে আমরা বসাবো হচ্ছে 31,70,000 টাকা। এটা আমাদের এস্টিমেটেড রেভিনিউ ছিল ইন টোটাল সব মিলাইয়া, এবং এখান থেকে আমরা যতটুকু অলরেডি আয় করে ফেলছি মাইনাস হচ্ছে রেভিনিউ, আমরা যতটুকু আয় করে ফেলছি সেটাকে আমরা মাইনাস করব। যেরকম আমরা যদি কতটুকু আয় করছি আমরা যদি দেখি, দেখেন এখানে আমাদের মাইনাস করতে হবে কোন কোন মানগুলোকে, যদি আমরা একটু খেয়াল করি এখানে আমাদের মাইনাস করতে হবে হচ্ছে যেরকম এস্টিমেটেড রেভিনিউ, এটার মধ্যে অলরেডি আমরা মানে কি পরিমাণ আয় আমরা করছি। সো এখান থেকে আমাদের দেখতে হবে প্রথম আয়টা কোথায় আছে আমাদের, এখানে দেখেন আমাদের একটা ট্যাক্স রেভিনিউ আছে, এই যে ট্যাক্স রেভিনিউ, হ্যাঁ এইটা আমাদের জন্য একটা আয়। সো কত 29,600 প্লাস ট্যাক্স রেভিনিউ গেল, এটা নাই এখানেও ট্যাক্স, এটা কি ছিল রিসিভেবল। ওকে সো রেভিনিউ এই যে আমাদের একটা ছিল রেভিনিউ 3,40,000 টাকা, এই রেভিনিউটাকে বসাবো প্লাস হচ্ছে 3,40,000 টাকা। ওকে
এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আর কোথায় রেভিনিউ ছিল আমরা যদি একটু দেখি, এই যে একটা রেভিনিউ আছে 15,230 টাকা প্লাস 15,230 টাকা। ওকে, সো এখানে আর কোনো রেভিনিউ আছে কিনা আমরা যদি একটু দেখি। ওকে, আর নাই। তাহলে এখানে আমাদের পেয়ে যাচ্ছে আমরা 32,44,830 টাকা। হ্যাঁ, এবং মানে এইটা পাওয়ার কথা, তার মধ্যে এটা আমাদের কি অলরেডি আয় হয়ে গেছে, সো এবার আমরা কি করব, মাইনাস করলে আমাদের এখানে মানটা আসবে এরকম। আমরা যদি একটু মাইনাস করে দেখি 31,70,000 মাইনাস হচ্ছে অ্যান্সার আমাদের আস্তে আস্তে মাইনাসের 74,830 টাকা মাইনাসের আসতেছে। হ্যাঁ, সো এটাকে বসাই দিলাম। এবার আমরা এইগুলোকে যদি যোগ করে দিই 2,83,110 প্লাস 53,000 প্লাস 18,55,600 প্লাস হচ্ছে 18,110 মাইনাস হচ্ছে 15,100। হ্যাঁ, মাইনাস হচ্ছে 15,100, সরি এটা প্লাস হবে, এটা মাইনাস না, প্লাস 15,100 মাইনাস হচ্ছে 74,830। হ্যাঁ, আমাদের আস্তে আস্তে এইখানে আমাদের মানটা আস্তে আস্তে 21,50,090। এই মানটা আমরা পেয়ে গেলাম। ওকে, সো এটাকে আমরা বসাই দিলাম 90,000, 50,090 ওকে বসাই দিলাম। এটা হয়ে গেল একটা কাজ। এরপর আমাদের লাইবিলিটিসের পাশে চলে যেতে হবে। লাইবিলিটিসের পাশগুলোতে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এখানে ভাউচার পেয়াবল বের করতে পারি আমরা, অথবা আমরা চাইলে প্রশ্নের মধ্যে চলে যেতে পারি। এই যে এখানে দেখেন ভাউচার পেয়াবল আছে, সো 1,47,500। ওকে, সো এখানে আমরা ভাউচার পেয়াবলটা নির্ণয় করব। ভাউচার পেয়াবল, হ্যাঁ, এখানে আমাদের ছিল হচ্ছে প্রথম মানটা ছিল 1,47,600, এটার সাথে প্লাস করতে হবে আরও যে ভাউচার পেয়াবল কত কত আছে সেগুলো। সো আমি শুরু থেকে যদি দেখে আসি ভাউচার পেয়াবলগুলা এখানে নাই। তারপর এখানের মধ্যে আমাদের ভাউচার পেয়াবল কোথায় আছে, এই যে ভাউচার পেয়াবল কত, 2,09,490। ওকে, তাহলে বসাই দিতেছি। $2,09,490। হ্যাঁ, প্লাস করে দিব আমাদের ভাউচার পেয়াবল, এটা আমরা পাইলাম। তারপরে হচ্ছে ভাউচার পেয়াবল এখানে তো আর নাই, সো এখানে আছে কিনা, এটা ডেবিট হয়ে গেছে, সো চেঞ্জেস হয়ে গেছে। তাহলে আমরা এখানে আমাদের ভাউচার পেয়াবলটার মধ্যে আমাদের এই দুইটা তো আমরা পাইলাম। এবার যদি আমরা পরবর্তীতে চলে যাই, দেখি আমাদের 1,47,000 এটা পাইলাম। ওকে, তারপরে হচ্ছে ভাউচার পেয়াবলের মানটা আমরা আর তো পাইলাম না এখানে। ওকে, সো দেখি আমি এবার ক্রেডিটগুলোকে আমি বসায় দিব। ও, আর একটা তো ভাউচার পেয়াবল আছে, এই যে এই যে আমাদের একটা ভাউচার পেয়াবল। হ্যাঁ, এই 8,94,900। ওকে, সো মানে খুঁজে খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতেছে এই পেজ ওই পেজ। কত, 8,94,900, 8,94,900 মাইনাস করতে হবে ভাউচার পেয়াবল। ওকে, ভাউচার পেয়াবলের ডেবিটগুলোকে ক্রেডিটগুলোকে প্লাস করছি, তো ডেবিটগুলোকে মাইনাস করব। ওকে, ভাউচার পেয়াবল ডেবিট ব্যালেন্স ভাউচার পেয়াবল এখানে নেই, ডেবিট ব্যালেন্স এই যে একটা আছে আমাদের এখানে 11,07,090। ওকে, এইটা একটা, আর কি আছে, নাই, আর নাই। সো আমরা যেটা করব 11,07,090 না, তাহলে এবার যদি আমরা করি 1,47,500 প্লাস 2,09,490 প্লাস হচ্ছে 8,94,900 মাইনাস হচ্ছে 11,07,090। আমাদের এখানে আস্তে আস্তে
41,800 এটা আমরা পাইলাম, ঠিক আছে। ওকে, সো 1,47,500 2,09,490 প্লাস 8,94,900 মাইনাস হচ্ছে 11,07,090। ওকে, আমাদের আচ্ছা এখানে একটা 1 আসবে, 1,41,000 কত 800, হ্যাঁ এইভাবে আমরা বসাবো 1,41,800। ওকে, সো এটা গেল ভাউচার পেয়েবল। তারপরে যদি প্রশ্ন যাই, ভাউচার পেয়েবলের পরে ডিউ টু গভর্নমেন্ট, এটা কিন্তু আমি আগেই নিয়ে নিছি মনে হয় নাকি, না না ওইটা অন্যটা ছিল, সরি, ডিউ টু গভর্নমেন্ট নেই। সো এইটার কাজ আমরা এখন করব। তো তার আগে আমরা যেটা করব, আমরা এখানে লিখে নেব একটা জিনিস। এখানে আমরা লিখব হচ্ছে আমাদের একটা মান আমরা লিখব, এখানে লিখব হচ্ছে ফান্ড ইকুইটি। ওকে, আচ্ছা, সো ফান্ড ইকুইটির মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে অ্যাপ্রোপ্রিয়েশন আমাদের যে মানটা ছিল 31 লক্ষ টাকা, এটার মধ্যে আমাদের এক্সপেন্ডিচারের মানগুলোকে আমরা মাইনাস করব, সরি প্লাস না মাইনাস করব, আর হচ্ছে মানে ব্যয়ের মানগুলোকে মাইনাস করব, ইনকাম ব্রাঞ্চও কি করব মাইনাস করব। সো আমাদের এখানে দেখতে হবে আমাদের কোনো ইনকাম ব্রাঞ্চ বা আমাদের কোনো কি বলে এক্সপেন্ডিচার আছে কিনা। যেরকম আমরা যদি শুরুতে দেখি এক্সপেন্ডিচার নাই, এই যে এখানে একটা এক্সপেন্ডিচার আছে। সো আমরা যদি একটু বসাই, এই তেরিকা বারবার এই হচ্ছে এক্সপেন্ডিচারের 6,000। ওকে, তাহলে আমি একটু তুলি, এটা 6,000 প্লাস এক্সপেন্ডিচার না এক্সপেন্ডিচার এই একটা কত 4,81,070 প্লাস এই একটা 1 লক্ষ প্লাস 1 লক্ষ। ওকে, দেন হচ্ছে প্লাস 1 লক্ষ তো বসাইলাম। এরপরে এক্সপেন্ডিচার এই যে আর একটা 8,94,900, 8,94,900। আচ্ছা, তো আর কি আছে কিনা এক্সপেন্ডিচার, এটা ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, আমরা এই পর্যন্ত যতগুলো মান নিছি সবগুলো কিন্তু ডেবিটে ছিল। হ্যাঁ, ওকে, ডেবিট ব্যালেন্সগুলো নেওয়ার পর আমাদের এখানে টোটাল এক্সপেন্ডিচার মানে অ্যাপ্রোপ্রিয়েশন এইটার যে মানটা, সেটার পরে আমরা এক্সপেন্ডিচারটা নির্ণয় করতে গেছি। সো হ্যাঁ, এক্সপেন্ডিচারের মানটা আমরা যখন বের করতে যাবো আমাদের আস্তে আস্তে 14,73,900 এইটা আমাদের আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এবার এক্সপেন্ডিচারের এই মানটার সাথে আমরা আমাদের ইনকাম ব্রাঞ্চের মানগুলোকে যদি মিলাই, যেরকম ইনকাম ব্রাঞ্চ আমাদের কোথায় আছে, ইনকাম ব্রাঞ্চ একটাই মনে হয় আসছিল, এই 10,700 টাকা 10,27,000 টাকা আরেকটা মেবি ছিল, এই যে 8,90,800 টাকা। ওকে, সো 10,27,000 প্লাস হচ্ছে 8,90,800 আমাদের আস্তে আস্তে 19 কত এখানে ইনকাম ব্রাঞ্চের। আচ্ছা, টোটাল মানটা আস্তে আস্তে 1,19,000 এইটা। বাট আমাদের এখানে দেখেন ইনকাম ব্রাঞ্চের দুইটা মান দুই জায়গায় আছে, একটা হচ্ছে ক্রেডিটে, হ্যাঁ 8,90,000, আর একটা হচ্ছে কি ডেবিটে। কোথায় জানো ডেবিটে, এই যে ডেবিটে 10,27,000। হ্যাঁ, সো এইটাকে যদি আমি একটু বসাই, যেরকম ইনকাম ব্রাঞ্চ এখানে 10,27,000 থেকে মাইনাস করবো হচ্ছে আমাদের এই মানটা 8,90,800। সো আমাদের আস্তে আস্তে 1,36,200 টাকা। মানে এক্সপেন্ডিচারগুলো আমরা কি করব, ডেবিট থেকে ক্রেডিটগুলোকে মাইনাস করে বসাবো, এবং ইনকাম ব্রাঞ্চটাকেও আমরা কি করব, ডেবিট থেকে ক্রেডিটগুলোকে মাইনাস করে তারপরে বসাবো। সো এক্সপেন্ডিচার, তারপর হচ্ছে ইনকাম ব্রাঞ্চ 1,36,200।
হ্যাঁ, এটা আমি বসাই দিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব, এটার পরে আমাদের এখন আমাদের যে মানগুলো আছে সেগুলোকে আমরা সরাসরি চাইলে বসাই দিতে পারি। যেরকম রিজার্ভ ফ্রম ইনভেন্টরি 15,100 সরাসরি লিখে দিতে পারবো। তারপরে ইনক্রিজ রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ সেটাকেও আমরা লিখে দিতে পারবো। হ্যাঁ, তো তার আগে ফান্ড ব্যালেন্স, এই যে মানটা, এইটা দিয়ে আমাদের ফান্ড ব্যালেন্সের একটা মান নির্ণয় করতে হবে। সো আমরা যেটা করব, আমরা এখানে লিখবো এখন reserve for inventory, হ্যাঁ, রিজার্ভ ফর ইনভেন্টরি আমাদের প্রশ্নেই বলে দিছিল 15,100 বসায় দিলাম। এবং রিজার্ভ ফর ইনভেন্টরির পর আমাদের ছিল ইনকাম ব্রাঞ্চের আর কি একটা মান ছিল যে ইনক্রিজ, তার আগে ফান্ড ব্যালেন্সটা আমি বসাই, ফান্ড ব্যালেন্স। হ্যাঁ, ফান্ড ব্যালেন্স আমাদের প্রশ্নে ছিল হচ্ছে 2,94,130, এটা ছিল প্রশ্নে 2,94,000। হ্যাঁ, 2,94,130 প্লাস আমাদের জাবেদার মধ্যে একটা ফান্ড ব্যালেন্স আমরা 1 নম্বর জাবেদায় পাইছিলাম 70,000 টাকা, এই 70,000 টাকা বসাই দিলাম। তাইলে 2,94,170 প্লাস হচ্ছে 130 হবে, 2,94,130 প্লাস হচ্ছে 70,000। আমাদের এখানে আসতেছে হচ্ছে কত, এখানে আমাদের আসতেছে, আচ্ছা, ফান্ড ব্যালেন্স না 3,64,130 টাকা, এটা আমরা পাইলাম। ওকে, এবার রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চের মানটা আমরা দেখবো যে আমাদের বাড়ছে কমছে কিনা, বা ডেবিট ক্রেডিট ব্যালেন্স আছে কিনা, দুইটাই আছে কিনা, এটা আমরা একটু দেখবো। এইটা আমরা পাইলাম ক্রেডিট ব্যালেন্স 10,27,000। ওকে, দেন হচ্ছে মাইনাস করতে হবে আমাদের এখান থেকে রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চটাকে আমরা মাইনাস করবো। সো রিজার্ভ, এই যে রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ, হ্যাঁ, মাইনাস হচ্ছে 8,90,000 টাকা। ওকে, সো এখানে আমাদের আসতে আসতে 19,17,000 এরকম আসতেছে। সো এখানে আমি কি ভুল করলাম কোথাও, দাঁড়ান তো, 10,27,000 থেকে মাইনাস করবো 8,90,800, 1,36,200। মেবি আমার ওইখানে ক্যালকুলেশনে ভুল হয়েছিল কোথাও। আচ্ছা, যাই হোক। সো আমাদের এখানে আসতেছে, এটা আমরা কি বলতে পারি, নামটা দিতে পারি ইনকাম ব্রাঞ্চ ফর রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ, অথবা আচ্ছা হ্যাঁ, এটাই লিখি আমি, রিজার্ভ ফর ইনকাম ব্রাঞ্চ। হ্যাঁ, আমাদের 10,27,000 যেটা ছিল ওইখান থেকে আমরা মাইনাস করবো 8,90,900। মাইনাস করলে আমরা পেয়ে যাব 1,36,200। ওকে, সো এইবার আমরা যদি দাগ দিয়ে দিই তাহলে এখানে ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমরা যদি যোগগুলো একটু অ্যাসেট পাশেরটা তো আগেই বের করছে, এবার যদি লাইবিলিটিসটা বের করি 1,40,800 প্লাস 31 লক্ষ প্লাস 1,47,000 না 14,73,900 প্লাস হচ্ছে 1,36,200 প্লাস 15,100 প্লাস 3,64,130 মিললেই হয় 1,36,200। ভুল হয়ে গেল মনে হয়, আরে আচ্ছা দাঁড়ান আমি একটু করতেছি। এটার সাথে 13,200 যদি আমি যোগ করে দিই আমাদের আসতেছে এখানে কত, মিলল না কেন হিসাবটা, অনেক ডিফারেন্সেস চলে আসলো। ও ও ও এই যে দেখেন আমি বলদের মতো কাজ করে গেছি, দেখেন এই জায়গায় আমি এগুলো বিয়োগ করব না, মাইনাস যে দিয়ে রাখছি বিয়োগটা তো করতে হবে। সো 31 লক্ষ মাইনাস করব 14,73,900 মাইনাস করব 1,36,200, আমাদের আসতেছে 14,89,900। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা 15,100 এগুলোকে কেটে আমি এখানে বসাই দিতেছি 4130 মানে 1,64,000। ওকে, তারপরে 3 লক্ষ, তারপরে এটা আছে 1,36,200। ওকে, 1,36,200। দেন এখানে আছে আমাদের এটা কাজ গেছে, আচ্ছা 1,40,800। আচ্ছা এবার যদি করি একটু দাঁড়ান, 1,40,800 প্লাস 14,89,900 প্লাস 15,100 প্লাস 3,64,130 প্লাস হচ্ছে 1,36,200, আমাদের আসতেছে এখানে 430 টাকার একটা গন্ডগোল লাগছে, আবার জানি কোথায়, 1,40,800। আচ্ছা এবার আমাকে দেখতে হবে
আচ্ছা এখানে কি ভুল করছি? ইনকাম ব্রাঞ্চ 1,36,200 ঠিক আছে না? 1,73,900 এটাও ঠিক আছে, ওকে। তাহলে এখানে আচ্ছা আমি আবার একটু হিসাবটা করে দেখতেছি। হ্যাঁ, 31 লক্ষ মাইনাস 14,73,900 মাইনাস 1,36,200। বুঝলাম না এত বড় বড় কেন আসতেছে। মাইনাস 14,73,900 মাইনাস হচ্ছে 1,36,200। আচ্ছা 14 লক্ষ, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা 1,36,200 প্লাস 3,64,130। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে প্লাস 15,100 প্লাস 14,89,900 প্লাস 1,44,800 130। এখানে 90 আসতেছে আমাদের, 130 আবার এখন আবার 130 আসতেছে, বুঝলাম না ঝামেলাটা কোথায় লাগাইছি কে জানে। অ্যাসেট পাশে কি 130 আসার চান্সেস আছে? 130 তো আচ্ছা আমি আবার আর একটা টান দিয়ে দেখি, দাঁড়ান। 1,40,800 প্লাস 14,000 ওকে প্লাস 15,100 প্লাস হচ্ছে 64,130 প্লাস 1,36,200। হ্যাঁ 130 আসতেছে। আমি সম্পদের পাশটা আবার একটু টান দিব, দাঁড়ান দেখি। 21,50,130। হ্যাঁ এটাকে হিসাবটা করলাম, ওকে। এবার হচ্ছে এই পাশটা আমি আবার সম্পদটা আমি আবার একটু করে দেখি, দাঁড়ান। 2,83,110 প্লাস 53,000 প্লাস হচ্ছে 18,55,600 প্লাস 18,110 প্লাস 15,100 প্লাস প্লাস এটা মাইনাস হবে 74,830। 90 না, মিলতেছে না, কোনো জায়গায় মনে হয় ভুল করে ফেলছি হিসাবে, কোনো একটা জায়গায় ভুল হয়ে গেছে মেবি হিসাবে আমাদের। আচ্ছা আমি একটু অ্যান্সারটা বের করে নেই, দাঁড়ান। ওকে বের করছি। এটা ঠিক আছে। আচ্ছা এক্সপেন্ডিচার বা ইনকাম ব্রাঞ্চ এই জায়গাটার মধ্যে দেখতেছি ভুল লেখা আছে, দেখি তো এই জায়গায় কি, এই জায়গার হিসাবে টোটাল যে মানটা সেটার মধ্যে ভুল আছে। আচ্ছা দেখি কি কি, ইনকাম ব্রাঞ্চ না। আচ্ছা তো ইনকাম ব্রাঞ্চ শুরু থেকে শুরু করি। ইনকাম ব্রাঞ্চ এখানে নাই, এটা দেখি 10,700 ওকে, 10,27,000 ওকে। ইনকাম ব্রাঞ্চ ডেবিট, আচ্ছা ডেবিট ইনকাম ব্রাঞ্চ ক্রেডিটে আছে মাইনাস 8,90,800, এটা ঠিক আছে ওকে। তারপর হচ্ছে আমাদের কি যেন ছিল এক্সপেন্ডিচার, ওকে এক্সপেন্ডিচার এখান থেকে শুরু করি। এক্সপেন্ডিচার দেখেন ডেবিট ব্যালেন্স 6,000 ওকে। এক্সপেন্ডিচার ডেবিট ব্যালেন্স 6,000 এক্সপেন্ডিচার আবারও ডেবিট ব্যালেন্স প্লাস 1,81,070 প্লাস 1 লাখ প্লাস 8,94,900 ওকে। আচ্ছা এইবার ডেবিট ব্যালেন্স আর নাই, সো ক্রেডিট ব্যালেন্স চলে যাচ্ছি। এক্সপেন্ডিচারের ক্রেডিট ব্যালেন্স, হ্যাঁ এক্সপেন্ডিচার ক্রেডিট ব্যালেন্স এখানে নাই, এই জায়গায় একটা আমরা দেখতে পাচ্ছি জাস্ট মাইনাস 8,030। এই যে এই জায়গায় লাগছিল ভুল, আচ্ছা এখানে ভুলটা করছি, দেখেন এই জায়গায় 940 আসবে, এই যে এই জায়গাটাতে 940 ঠিক আছে। সো এইবার করি 31 লক্ষ মাইনাস এটা মাইনাস 200 860, এই যে মিলে গেছে 860, তাহলে হচ্ছে 860 ঠিক আছে। সো এইবার আমাদের মিলে যাবে। এইবার যদি করি প্লাস
3,64,130 প্লাস 15,100 প্লাস 14,160 প্লাস 44,800। ওকে, এই যে মিলে গেছে অ্যান্সার। ঠিক আছে, অনেক ঝামেলা গেল। $50,090 এই হইলো আমাদের অঙ্ক। ঠিক আছে, সো এইটা আমাদের দুটোটা পাশ কি গেল, মিলে গেল। 21,50,090। বহুত কষ্ট হলো অঙ্কটা করাইতে, বিশাল বড় একটা অঙ্ক এবং একটা ক্লাসে শেষ করলাম তো, যার কারণে ঝামেলা হয়ে গেল। সো এইখান থেকে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু